প্রিয় শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রে ১০০ ভাগ কমন উপযোগী এমসিকিউ নিয়ে আমাদের আজকের আয়োজন। আমরা আজকে এটি সাজিয়েছি বিগত সকল গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্রের আলোকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পড়ার উপযোগী প্রশ্ন, তার উত্তর এবং তার সাথে সংশ্লিষ্ট তথ্যসমূহ নিয়ে আলোচনা আজকের ক্লাস। চলো আমরা প্রথমেই ক্লাসে চলে যাই। আমাদের পরীক্ষা চলে এসেছে, আমাদের হাতে সময় কম, অতিরিক্ত কথা বলার কোনো সময় নেই। প্রথম প্রশ্ন আসো বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন নিয়ে। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কি? দেখো, এই অতসীম আমি, এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের, এইগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, কিন্তু এর মধ্যে প্রথম হচ্ছে দুর্গেশ নন্দিনী। তার মানে হচ্ছে উত্তর গ, বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। কোন উদ্দেশ্যে লেখনী ধারণ করাকে বঙ্কিমচন্দ্র মহাপাপ বলেছেন? যদি এটা তোমার মনে থাকে, তিনি বলেছেন সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ, রাইট? তো তাহলে কি হবে? অর্থ উপার্জন এখানে আসবে না, এই যে সত্য ও ধর্ম বিরোধী লেখা, এইটা ঠিক আছে। তাহলে স্বার্থ না, লোকরঞ্জন না। লেখকের পক্ষে অবনতিকর কোনটি? লেখকের পক্ষে অবনতিকর কোনটি? এখানে লেখকের পক্ষে অবনতিকর এই কথাটি কয়েকটা বিষয় লেখকের লেখার মান নষ্ট করতে পারে। তার মধ্যে আছে লেখা লিখে সাথে সাথে ছাপানো, অর্থাৎ যারা সাময়িক সাহিত্যব্রতী। কিন্তু লেখকের জন্য অবনতিকর এই কথাটা সরাসরি উল্লেখ রয়েছে এই জায়গায়। যদি আপনি দেন লেখকের পক্ষে অবনতিকর কোনটি? অর্থের উদ্দেশ্যে লেখা? না, অর্থের উদ্দেশ্যকর লেখা তো অবনতিকর না। তখন বলছে লেখা সেটা কি হয়ে ওঠে? সেটা লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে। ধর্মবিরুদ্ধ লেখা? না, ধর্মবিরুদ্ধ লেখাও অবনতিকর না, লেখকের পক্ষে অবনতিকর না। স্বার্থ সাধনের জন্য লেখা? না, এটা হচ্ছে সাময়িক সাহিত্যে যারা ব্রতী হন তাদের জন্য, লেখকের জন্য এই লেখাটা অবনতিকর, কারণ লিখেই এটা ছাপিয়ে দেওয়া হয়, লেখার দোষ ত্রুটি সংশোধনের সময় পাওয়া যায় না। তোমরা এই পয়েন্টটা যদি দেখো তাহলে এই উত্তরটি পেয়ে যাবে। রচনা পরিপাট্যের বিশেষ হানিকর কোনটি? হানিকর শব্দটা উল্লেখ আছে কোথায়? অবনতিকর, দেখো আগের লেখায় মনে রাখতে হবে এটা কিন্তু অবনতিকর। তারা কিন্তু এই দুইটার এই যে বিক্ষেপকগুলো, এগুলো কিন্তু সমন্বয় করে দিতে পারে। আমি এখান থেকে দুটো নিয়ে ওখানে বসাই দিলে তুমি কিন্তু কনফিউজড হয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে এখানে হচ্ছে তোমার অবনতিকর, তাহলে তোমার হচ্ছে সাময়িক সাহিত্যে ব্রতী যারা, অর্থাৎ লিখেই যারা সাথে সাথে ছাপাতে হয়, যেসব সাময়িক পত্রপত্রিকার সাথে যারা যুক্ত। আর এটা হচ্ছে হানিকর। হানিকর হচ্ছে বিদ্যা প্রকাশের চেষ্টা। অতিরিক্ত অলংকার এ লেখা হানিকর হয় না, লিখে সাথে সাথে প্রকাশ করলে হানিকর হয় না, এটা হচ্ছে অবনতিকর। আর অতিরিক্ত তথ্য এইটা ওই জায়গায় আলোচিতই হয়নি। তাহলে বিদ্যা প্রকাশের চেষ্টা হানিকর কেন? হানিকর বিষয় হচ্ছে যে বিষয়ে আপনার দখল নেই, আপনি যদি অন্যের গ্রন্থের সাহায্যে সেখানে উদ্ধৃতি করেন, ফরাসি, জার্মান কোটেশন, এগুলো যদি প্রচুর পরিমাণে ব্যবহার করেন, সেটা বলছে এই বিদ্যা প্রকাশ করলে লেখা হানিকর হয়ে ওঠে। শ্রেষ্ঠ লেখক কে? দেখো, শ্রেষ্ঠ লেখক কে? শ্রেষ্ঠ লেখক হচ্ছে, অর্থাৎ আমাদের লেখার উদ্দেশ্য কি? লেখার উদ্দেশ্য হচ্ছে অন্যকে বোঝানো। কার লেখা মানুষ বুঝবে? যিনি সহজ ভাষায় লেখেন তার কথা বুঝবে। সেই হিসেবে দেখো, পাঠকের রুচি বিবেচনা করে যারা লেখেন, না এটা তিনি নিষেধই করেছেন, এটা হচ্ছে অর্থের জন্য যারা লেখে তারা পাঠকের রুচি বিবেচনা করে লেখে। সৃষ্টির জন্য যিনি লেখেন এই কথার সাথে ওই প্রবন্ধ সম্পর্কিত নয়। মানুষ জাতির মঙ্গল সাধনের জন্য যিনি লেখেন, হ্যাঁ এই কথা তিনি বলেছেন, যদি মনে করেন মনুষ্য জাতির মঙ্গল সাধন করিতে পারিবেন কিংবা আনন্দ সৌন্দর্য সৃষ্টি করতে পারিবেন, তবে অবশ্যই লিখিবেন। অন্য উদ্দেশ্যে যারা লেখনী ধারণ করেন তাদেরকে যাত্রাওয়ালা প্রভৃতি হীন লেখক দিগের সাথে তুলনা করা যাইতে পারে। তার মানে আমাদের প্রশ্ন হচ্ছে শ্রেষ্ঠ লেখককে। শ্রেষ্ঠ লেখককে যার লেখা পড়া মাত্রই বোঝা যায়। তাহলে তিনি কে? যিনি সহজ কথায় লেখেন। তাহলে উদ্দেশ্য হচ্ছে সঠিক উত্তর কোনটা? যিনি সহজ কথায় লেখেন। এবার আসো, রচনার ভাষার মাধুর্য উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণকে কি বলে? মাধুর্য উৎকর্ষ বৃদ্ধিকারী যে গুণটা, এইটা তুমি টেক্সটের মধ্যে পাবে না, এইটা তোমার পাঠ পরিচিতির মধ্যে আছে। পাঠ পরিচিতি পড়লে তুমি পাবে। এই গুণটার নাম হচ্ছে প্রাঞ্জলতা। প্রাঞ্জলতা মানে কি? এটা হচ্ছে মাধুর্য উৎকর্ষ বৃদ্ধি পায়। মাধুর্য উৎকর্ষ কখন বৃদ্ধি পায়? যখন আমরা লেখাগুলো বুঝতে পারি এবং লোকহিত যখন এই লেখাগুলোর মাধ্যমে সাধন হয়। লোকহিত কখন সাধন হবে? মানুষ যখন এটা দিয়ে বুঝতে পারবে। কোন ভাষা মানুষ বোঝে? প্রাঞ্জল সহজ ভাষা মানুষ বুঝতে পারে, অর্থাৎ যেখানে প্রচলিত শব্দসমূহ ব্যবহার করা হয়েছে।
অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। অন্য উদ্দেশ্য বলতে বোঝে, আমি কিন্তু আগেই বলেছি তোমাকে, আজকে শুরুই করেছি এটা দিয়ে, যে সত্য ও ধর্ম সাহিত্যের উদ্দেশ্য। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ, তাহলে এখন এটা বলছে অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। অন্য উদ্দেশ্য কি? তাহলে ধর্ম প্রচার না, ব্যক্তিগত স্বার্থোদ্ধার, মানুষের এই যে ধর্ম প্রচার, এগুলোর বাইরে যে দুটো, এই দুটো হচ্ছে তাহলে আনসার। তার মানে আমরা আনসার নেব 2 ও 3, এটি আমাদের ঠিক উত্তর, রাইট। এরপরে আসো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস 9 কোনটি? চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, রাজা। দেখো, চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, যোগাযোগ রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, কিন্তু রাজা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, রূপক সাংকেতিক নাটক। অতএব ঠিক উত্তর হচ্ছে রাজা। এটি উপন্যাস নয়, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তবে এটি কি? নাটক। কার মন তৃষ্ণার্ত ছিল? অনুপমের মন তৃষ্ণার্ত ছিল। মামার মনের ব্যাপারে বলা হয় নাই, হরিশের মনের ব্যাপারে বলা হয় নাই, বিনু দাদার মনের ব্যাপারে বলা হয় নাই। অনুপম বলেছে যে প্রতি সন্ধ্যায় যে আমি বিনু দাদার বাড়িতে গিয়ে তাকে মেয়ের কথা জিজ্ঞেস করতাম, রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মনও ছিল তৃষ্ণার্ত। অর্থাৎ অনুপম নিজেই বলেছে তার মন তৃষ্ণার্ত ছিল। কি বিষয়ে তৃষ্ণার্ত ছিল? কল্যাণীর রূপ সৌন্দর্য শোনার বিষয়ে তার মন তৃষ্ণার্ত ছিল। পরেরটা দেখো, মামার মন ভার হলো কেন? মামার মন ভার হওয়া মানে কি? মামা মন খারাপ করা। কোন উদ্দেশ্যে মন খারাপ হয়েছিল? দেখো, মেয়ের বংশের কথা শুনে না, মেয়ের বংশের কথা মামা কিন্তু জিজ্ঞেস করেননি। কখন জিজ্ঞেস করেছেন? মেয়ের বাবার কথা শুনে না, মেয়ের বাবার অবস্থা তিনি যেমন চান তেমনি। কেমন অবস্থা? এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল গাঠ ভরা ছিল, তাহা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য পরিমাণ বাকি আছে, এটাই তো তিনি চান। মেয়ের পরিবারের কথা শুনে না, পরিবারের বিষয়ে কোনো কথা হয়নি, মেয়ের বয়সের কথা শুনে, এটি হচ্ছে উত্তর। মেয়ের বয়স যখন 15, তখন মামা জিজ্ঞেস করেছিল বংশে তো কোনো দোষ নেই? হরিশ বলছিল না, নেই। মেয়ের বাপ কোথাও তার যোগ্য বর খুঁজে পান না, একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ, কাজেই বাপ কেবল সবুর করছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করছে না। তাহলে এইখানে আর একটা বিষয় একটু মনে রেখো, ধনুক ধনুক ভাঙা পণ, এই কথাটি দিয়ে কি বোঝায়? এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। ধনুক ভাঙা পণ, ধনুক ভাঙা পণ মানে হচ্ছে সাধ্যের অতিরিক্ত পণ, অতিরিক্ত যৌতুক বলতে পারো তুমি, বা বন, সাধ্যের অতিরিক্ত যৌতুক। অর্থাৎ রামচন্দ্রের যে ধনুক ভেঙেছিলেন সেটা যেমন সাধারণের সাধ্যের বাইরে ছিল, আর ধনুক ভাঙা পণ মানে হচ্ছে সাধারণ কন্যার পিতা যে ধরনের পণ পরিশোধ করতে পারবেন তার থেকে অতিরিক্ত পণ, এটাই। তাহলে কি মেয়ের বয়স শুনে মামার মন ভার হইল? তাহলে বয়স কত ছিল আমি যদি এটা প্রশ্ন করি? বয়স কত? 15। বেশি কেন? কারণ তৎকালীন সমাজ ব্যবস্থায় মেয়েকে 8 বছরের মধ্যে বিয়ে দেওয়ার প্রথা ছিল, এটা ছিল গৌরীদান প্রথা। তোমরা যারা অপরিচিতা গল্পের ক্লাস করেছো তারা বিষয়টা জানো। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগলে চোখ পড়িবার মতো চেহারা, কার চেহারা? কল্যাণীর চেহারার বিষয়ে কোনো তেমন কিছু বলা হয় নাই, শম্ভুনাথের চেহারা। ভিড়ের মধ্যে কার চেহারা সম্পর্কে বলা হয়েছে? হরিশের চেহারা সম্পর্কে কোনো বক্তব্য নেই, অনুপমের চেহারা সম্পর্কে বক্তব্য আছে। কি বক্তব্য বলো তো? আমি যদি বলি যে ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন, তাহলে আমি বলতে পারি শিমুল ফুল ও মাকাল ফলের মধ্য দিয়ে কার চেহারার বর্ণনা আছে? অনুপমের বর্ণনা। কল্যাণীর চেহারার বর্ণনা আছে কি? আছে। অনুপম বলছে, এবার সেই সুরটিকে চোখে দেখিলাম, সে নিজের চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে একদম অতিক্রম করিয়া উঠিয়াছে। ওইটা যদি আমি উপরে তুলে দিতাম তাহলে হতো কল্যাণীর সঙ্গে। কিন্তু ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে চোখ পড়িবার মতো চেহারা কার? শম্ভুনাথ সেনের। শম্ভুনাথ সেন সম্পর্কে আর কি বলা হয়েছে? চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, তাই তো? আর বয়স কত? 40-এর কিছু এপারে বা ওপারে। 40-এর কিছু এপারে বা ওপারে মানে কি? 40-এর কিছু কম বা বেশি। মনে জানিতাম এই স্থূল, মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ। এখানে স্থূল অংশ বলতে কি বোঝানো হয়েছে? দেখো, স্থূল অংশ, টাকার অঙ্ক যে স্থির হয়েছে
গহনা কত দরের ও কত ভরির হয়েছে এটা কিন্তু অনুপম জানতেন না। অনুপম বলছে, দেনা পাওনা কি স্থির হইল জানিতাম না, মনে জানিতাম এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ, এবং সেই অংশের ভার যাহার উপরে তিনি এক কড়াও ঠকিবেন না। তার মানে সেটা কি, দেনা পাওনার ব্যাপার। দেনা পাওনা মানে কি ওখানে যৌতুক। তাহলে আমরা দেখি অপশনগুলোর মধ্যে কি, জাঁকজমকপূর্ণ আয়োজন, না। আত্মীয় স্বজনকে আমন্ত্রণ জানানো, না। পণের টাকা ও অলংকারের হিসাব নিকাশ, ইয়েস এইটাই। বরপক্ষের আভিজাত্যের বহিঃপ্রকাশ, না। তার মানে স্থূল অংশ বলতে এখানে কি বোঝানো হয়েছে, স্থূল অংশ মানে হচ্ছে পণ ও এর টাকা অলংকারের হিসাব। এটি বিবাহের অনিবার্য বিষয় নয়, কিন্তু তৎকালে এটি বিবাহের এতটা অনিবার্য বিষয় হয়ে পড়েছিল যে স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশে পরিণত হয়েছিল। অপরিচিতা গল্পে এক জোড়া ইয়ারিং সম্বন্ধে স্যাকরার মন্তব্য কি? হ্যাঁ, ইয়ারিং সম্পর্কে কি? আচ্ছা, ইয়ারিং সম্পর্কে মন্তব্য ছিল ইহা বিলাতি মাল। বিলাতি মাল মানে কি, এটা হচ্ছে ইংল্যান্ডের মাল অথবা লন্ডনের মাল, তাই তো। কিন্তু এই যে গহনাগুলো কল্যাণীর পরিবার দেখিয়েছে সেগুলো সম্পর্কে তার মন কি ছিল, বলছে ইহাতে খাদ নাই, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। হ্যাঁ, ইহাতে মানে বলছে ইহাতে খাদ নাই, এখনকার সোনা এরকম সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। তাহলে আমি ওটা যদি বলে দিতাম যে ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহৃত হয় না, কোন সম্পর্কে বলা হয়েছে? এটা কি ইয়ারিং সম্পর্কে বলা হয়েছে? না। শম্ভুনাথ সেন ওই যে গামছায় বাঁধা গহনা এনে দেখিয়েছেন সেটা সম্পর্কে বলা হয়েছে, কিন্তু ইয়ারিং সম্পর্কে বলা হয়েছে এটা বিলাতি মাল। তাহলে ইয়ারিং পরীক্ষা করতে কে দিয়েছিল? শম্ভুনাথ দিয়েছিল। কাকে দিয়েছিল? স্যাকরাকে দিয়েছিল। স্যাকরা হাতে নিয়েই কি বলেছিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। কার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ? সংকীর্ণ শব্দটা এই গল্পে আট হিসেবে ব্যবহার করা হয়েছে। আট, আট মানে সংকৃত। কে কম কথা বলে? কম কথা বলে বিনু দাদা। বলছিল বিনু দাদার ভাষাটা অত্যন্ত আট, তাই তো। এবার বিনু দাদা ফিরিয়ে আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি শোনা বটে। এটা শুনেই অনুপম ভেবেছিল যে যেখানে আমরা বলি চলনসই, যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। এই প্রজাপতিকে বিবাহের দেবতা ব্রহ্মা, পঞ্চস্বরকে প্রেমের দেবতা পঞ্চস্বর, ঠিক আছে, মনে থাকবে। প্রেমের দেবতা মদন, ওগুলোও কিন্তু আসতে পারে। আমি এই প্রসঙ্গে বলে গেলাম। এবার আসে কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছে। বলছে যে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটি আছে, কিন্তু সে পণ করিয়াছে, বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। তাহলে কোন জায়গা? সে পণ করিয়াছে, বিবাহ করিবে না। তাহলে দেখো অপশনগুলো, বিনি দাদা কর্তৃক মেয়ে পছন্দ হওয়া, না। বিবাহের দিনক্ষণ ধার্য হওয়া, না। বিবাহ না করতে কল্যাণীর পণ, ইয়েস, কারণ সে পণ করিয়াছে, বিবাহ করিবে না। অনুপমের সাথে বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী আর বিয়ে করতে রাজি হচ্ছে না। এটা শুনে অনুপমের মন পুলকের আবেশে ভরে গেল। গাড়িতে কল্যাণীর সাথে সাক্ষাৎ, না। ওকে, এরপর আসো, ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণীর বয়স কত ছিল? আচ্ছা, একটা কথা মনে রাখো, অনুপম কিন্তু বলেছে তার বিবাহের সময় তার বয়স ছিল 23, তখন ছিল 23, এখন হইয়াছে 27, ঠিক আছে। এরপর বলেছে 1টি বছর গত হইয়াছে, মামা তো বিবাহ সম্পর্কে কোনো কথা তুলিতেই পারেন না। মার মনে ইচ্ছা ছিল যখন আমার অপমানের কথা লোকে ভুলিয়া যাইবে তখন তিনি বিবাহের চেষ্টা দেখবেন। তাহলে কত বছর অতিক্রম হয়েছে? 1 বছর। বিবাহের সময় কল্যাণীর বয়স কত ছিল? 15। তাহলে কল্যাণীর প্রকৃত বয়স কত? 16। কিন্তু অনুপম তো জানে না তার প্রকৃত বয়স হলো, সেই জন্য সে বলেছিল মেয়েটির বয়স 16 কি 17 হইবে। এবং নবযৌবন ইহার দেহের উপর কোথাও ভার চাপাইয়া দেয় নাই, তাহার গতি সহজ, তাহার দীপ্তি সহজ, তাহার দীপ্তি নির্মল, গতি সহজ, সৌন্দর্যের সূচিত অপূর্ব, ইহার কোনো জায়গায় কোনো কিছু জড়িমা নাই। এই প্রশ্নটা পরীক্ষায় আসছিল। জড়িমা শব্দের অর্থ কি? জড়িমা শব্দের অর্থ কি ছিল? আড়ষ্টতা। আচ্ছা, ওই কথা বাদ রাখি, আমাদের এই আলোচ্য প্রশ্নে তার বয়স ছিল 16 ও 17 বছর, 16 কিংবা 17। কল্যাণী স্টেশন হইতে কি খাবার কিনে নেয়? হ্যাঁ, তাহলে চিনে বাদামের কথা ওখানে নেই, ঝুড়ি বাজার কথা ওখানে নেই, ঝালমুড়ির কথা নেই, চানামুট কিনে নিয়েছিল। এক পত্তন বলেছিল যে স্টেশনে পৌঁছিয়া খাবারওয়ালাকে ডাকি 1 পত্তন চানামুট কিনিয়া নইল। আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি কেন সহজে সেই 1 মুঠ চানা চাহিয়া লইতে পারিলাম না, ঠিক আছে। এরপর আসো, সুহানা বিয়েতে অতিরিক্ত বরযাত্রী আপ্যায়নে বিঘ্ন ঘটায়। সুহানার বিয়েতে কি নিয়ে বিঘ্ন ঘটেছে? অতিরিক্ত বরযাত্রীর আপ্যায়নে বিঘ্ন ঘটায়। কন্যা পক্ষের সঙ্গে বরপক্ষের তুমুল বাকবিতণ্ডা হয়। এতে সুহানার বাবা কে? সুহানার বাবা
এমন বরপক্ষের সঙ্গে আত্মীয়তা না করার সিদ্ধান্ত নেন। উদ্দীপকে সুহানার বাবার সঙ্গে অপরিচিত গল্পে কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? দেখো, অপরিচিত গল্পে বিয়ে প্রত্যাখ্যান করেছে কে? কল্যাণীর বাবা। কল্যাণীর বাবার নাম কি? শম্ভুনাথ সেন। তাহলে ওই বাবার সাথে কোন চরিত্রের মিল আছে? শম্ভুনাথ সেনের মিল আছে। আর বরপক্ষ অনুপম বিনু দাদা এগুলো তো এখানে অপ্রাসঙ্গিক। উদ্দীপকে সুহানার বাবা এবং অপরিচিত গল্পে কল্যাণীর বাবার কন্যা সম্প্রদানে অসম্মতির কারণ কি? তীব্র ক্ষোভ, অভিমান। দেখো এখানে অভিমানের বিষয়টা না, অভিমান কেন করি আমরা? অভিমান কার সাথে করি আমরা? ভালোবাসার মানুষের সাথে অভিমান করি। তাহলে এইখানে এই প্রসঙ্গ তো নেই। এখানে এই প্রসঙ্গ কি আছে? নেই। তাহলে তীব্র ক্ষোভ থেকে তিনি এটা করেছেন এবং আত্মমর্যাদা বোধ থেকে করেছেন। তাহলে উত্তর হবে 1 ও 3। ওকে, অভিমান বিষয়টা এখানে অপ্রাসঙ্গিক। সবুজপত্র পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? সবুজপত্র পত্রিকাটি 1914 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, এই সবুজপত্র পত্রিকা থেকে আরেকটা প্রশ্ন আসবে, সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? সম্পাদক কে? সম্পাদক হচ্ছে প্রমথ চৌধুরী। এই কথাটা কোথায় লেখা আছে? সাহিত্যে খেলা প্রবন্ধের মধ্যে লেখা আছে। ঠিক আছে, যদিও এটা সাহিত্যে খেলা প্রবন্ধেরই, কিন্তু এই সবুজপত্র আবার কোথায় উল্লেখ আছে? অপরিচিত গল্পটি প্রথম সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। আর এই অপরিচিত গল্পের পরে যেটা আলোচনা করা হয়েছে সেটা কি? সাহিত্যে খেলা। কে লিখছেন? প্রমথ চৌধুরী। ওখানে এই তথ্য রয়েছে। সুতরাং এই তথ্যটা কিন্তু এই দুইটা গদ্যের সাথেই সম্পর্কিত। ভাস্কর রোদ্দার সঙ্গে মহৎ শিল্পীদের সাদৃশ্য কোথায়? তাহলে ভাস্কর রোদ্দার সাদৃশ্য কি বলছে যে ভাস্কর রোদা প্রস্তর থেকে অসংখ্য জীবিত প্রায় দেবদানব কেটে বের করেছেন। তিনিও শুনতে পাই যখন তখন আঙুলের টিপে মাটির পুতুল তৈরি করে থাকেন। তাহলে এই যে তিনি মহৎ সাহিত্যও করেন, আবার যখন তখন এই যে পুতুল নিয়ে খেলা করে থাকেন, তাহলে মহৎ শিল্পীদের সাথে রোদার সাদৃশ্য হবে এখানে। তাহলে ভাবনা সৃষ্টি বিপরীত, নো। সকলে শিল্প সৃষ্টির শিল্পগুণ এক, না। সকলের শুধু শিল্পের জন্য বিখ্যাত, না। সকলেই ইচ্ছা মতো শিল্পের খেলা খেলে থাকেন, অর্থাৎ শিল্পীও তৈরি করেন আবার খেলাও খেলে থাকেন। কারণ তাদের এই বিষয়টা দিয়ে আসলে কি বোঝায়? বিষয়টা দিয়ে বোঝায় সাহিত্যের বিষয় নির্বাচনে তাদের স্বাধীনতা আছে। তারা মহৎ বিষয় নিয়েও লিখতে পারেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলাকা কাব্যগ্রন্থে গতিতত্ত্ব নিয়ে লিখেছেন। আবার দেখা যায় তিনি তাল গাছ এক পায়ে ছাড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশ, এরকম একটা গাছের সৌন্দর্য নিয়েও লিখেছেন। খুব সাধারণ বিষয় নিয়েও লিখেছেন, আবার মহান গতিতত্ত্ব নিয়েও লিখেছেন। তো সব কিছু মিলে শিল্পীর যে স্বাধীনতা, এই স্বাধীনতাই হচ্ছে রোদ্দার সঙ্গে মহৎ শিল্পীদের সাদৃশ্য। কোনটি বিশেষ নিন্দনীয়? বলছে শিল্পীর ভাবনা ও সৃষ্টি কি নিন্দনীয়? জি না। দেবতাদের ভূতলে অবতীর্ণ হওয়া? জি না। বলছে দেবতাদের মধ্যে কেউ মাঝে মাঝে ভূতলে অবতীর্ণ হন, কিন্তু তাহাতে কেউ নিন্দা করে না, এটা স্পষ্ট বলা আছে। তার মানে এটা উত্তর হবে না। মর্তবাসীর পক্ষে রসতলে গমন? ইয়েস। মর্তবাসী করা আমরা সাধারণ মানুষ যদি আরো নিচে নামে, অর্থাৎ সাহিত্যের তার বিষয়বস্তু যদি হালকা হয়, তাহলে সেটা নিন্দনীয় ধরা হয়। এটা সাধারণ মানুষের একটা ভুল কনসেপ্ট। স্বর্গ হতে রসতলে গমন? জি না। স্বর্গতলে রসাতলে কেউ গমন করার প্রসঙ্গই নাই। স্বর্গ হতে দেবতাদের মাঝে মাঝে ভূতলে অবতীর্ণ হওয়ার প্রসঙ্গ আছে। আর মর্তবাসীর পক্ষে রসাতলে গমন করাটা মানে কি? আমরা যে স্ট্যান্ডার্ডে আছি সেই স্ট্যান্ডার্ড থেকে নিচু দরে কথা বলা, এটাকেই বোঝানো হয়েছে মর্তবাসীর পক্ষে রসাতলে গমন। অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রে খুবই সহজ সরল ও সাধারণ বিষয় নির্বাচন। কোথায় না বসলে আমাদের উপদেশ কেউ মানে না? কাষ্ঠমঞ্চে? না। কাষ্ঠমঞ্চে না চড়লে আমাদের বক্তৃতা কেউ শোনে না। রঙ্গমঞ্চে না দাঁড়ালে আমাদের অভিনয় কেউ দেখে না। একটু উঁচুতে না উঠলে আমাদের কথা কেউ শোনে না। আর বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না, কারণ মানুষ বেদিতে বসে উপদেশ দেয়। সুতরাং আপনি যদি বেদিতে না বসেন, তাহলে কিন্তু মসজিদের মিম্বরে না বললে আপনি কিন্তু ইমামের কথায় বেশি কর্ণপাত করেন না। সেই জন্য বলছে উপযুক্ত জায়গায় না যেতে পারলে মানুষ তার কথা শোনে না। এই জন্য বলছে বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চস্থানে উঠবার চেষ্টা কিসের কারণ? সাফল্যের কারণ। নিচের সাধ্যের বহির্ভূত উচ্চস্থানে উঠলে আপনি সাফল্য লাভ করবেন? জি না। উচ্চাশায় যাবেন? না।
হতাশ হবেন না মহাপতনের কারণ। এটা জ্ঞানমূলক প্রশ্ন, তুমি দেখবে সাহিত্যে খেলা প্রবন্ধে এটা লেখা রয়েছে। অর্থাৎ আমরা কি করতে চাই, সবাই বড় হতে চাই, এবং অনেকের পক্ষে এই উচ্চস্থানে ওঠার চেষ্টাই মহাপতনের কারণ। বলছে যে জনসাধারণকে অহরহ ডানায় ভর দিয়ে থাকতে পরামর্শ দেই, তাই জনসাধারণের চোখের সম্মুখে থাকার লোভে আমরা অগত্যা 24 ঘন্টা টোঙে চড়ে থাকতে চাই, কিন্তু পারি না। অনেকের পক্ষে সাধ্যের বহির্ভূত উচ্চস্থানে ওঠার চেষ্টাই হচ্ছে মহাপতনের কারণ। এই জায়গা থেকে এসেছে। ক্লিয়ার? বই খুললেই পারবা। এই পৃথিবীতে একমাত্র প্রথায় ব্রাহ্মণ শূদ্রেরও প্রভেদ নেই খেলার ময়দানে। এইটা ঠিক উত্তর। রঙ্গমঞ্চে না, রঙ্গমঞ্চে আপনি অভিনয় না জানলে আপনি আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য। আমি অভিনয় জানি না, রঙ্গমঞ্চে উঠে কি করব? যুদ্ধের ময়দানে কৃষক গিয়ে কি করবে? মরা ছাড়া তো উপায় নাই। অরাজক রাজ্যে, এটা একদম প্রবন্ধের সাথে অপ্রাসঙ্গিক। সুতরাং খেলার ময়দানে ব্রাহ্মণ আর শূদ্রের অর্থাৎ উঁচু নিচুর মধ্যে কোনো প্রভেদ নেই। টাউন হলের সাথে সম্পর্ক রয়েছে কিসের? টাউন হলে কি খেলাধুলা হয়? টাউন হলে কি নাটক মঞ্চস্থ হয়? টাউন হল, কলকাতার টাউন হল বিখ্যাত হচ্ছে বক্তৃতার জন্য, সুতরাং বক্তৃতার সাথে সম্পর্কিত। ওখানে কি লেখা আছে যে টাউন হলের বক্তৃতা আর গড়ের মাঠে খেলাধুলা যদি আয়োজন হয়, তার মানুষ কোনটা দেখতে যাবে? গড়ের মাঠের খেলাধুলা দেখতে যাবে, টাউন হলের বক্তৃতা কেউ শুনতে যাবেন। তারপর বলা হচ্ছে যদিও টাউন হলের বক্তৃতার উদ্দেশ্য অতি মহৎ, তবুও মানুষ সেখানে যায় না। কিন্তু গড়ের মাঠের খেলোয়াড়দের এই যে দৌড়াদৌড়ি, ছোটাছুটি, আগাগোড়া উদ্দেশ্যহীন, সেখানে মানুষ ভিড় করে। সুতরাং বক্তৃতার সাথে টাউন হলের সম্পর্ক রয়েছে। পাঠকের মনোরঞ্জন করতে হলে আমাদের কি করতে হবে? দেখো, পাঠকের মনোরঞ্জন করতে হলে পাঠক যা চায় সেটা লিখতে হবে, তাই না? তাহলে মনোরঞ্জন মানে কি? খুশি করা। পাঠককে তুমি পাঠক যা চায় সেটা না ছাড়া অন্য কিছু যদি লেখো, তাহলে পাঠক খুশি হবেন? তো পাঠক কি চায়? আমাদের দেশের পাঠক কারা? খুবই সাধারণ জনগণ। তাদের শিক্ষা দীক্ষা কেমন? খুবই সাধারণ মানেন। সুতরাং তাদের জন্য তুমি যদি সস্তা খেলনা না গড়ো, তাহলে কিন্তু পাঠকের মনোরঞ্জন করতে পারবে না। কারণ যখন তুমি তাদের জন্য দামি কথা বলবা, দামি কথা বোঝার মতো সাহিত্যিক বোধ তাদের নাই। সুতরাং সাহিত্যের ক্ষেত্রে যদি তুমি মহান মহান কথা লেখো, তাহলে কিন্তু বাজারে চলবে না। সেই জন্য বলছে পাঠকের মনোরঞ্জন করতে গেলে তোমাকে সস্তা ও সাধারণ কথা লিখতে হবে। দামি খেলনা লিখলে চলবে না। সহজ খেলনা বলে কিছু নাই, কঠিন খেলনা বলে কিছু নাই। এই দুইটা টোটাল প্রবন্ধের সাথেই সম্পর্কহীন। প্রমথ চৌধুরীর মতে কাব্য নিয়ে শিক্ষক কি করেন? দেখো, সাহিত্যিক হচ্ছেন, কবি হচ্ছেন, কবিতা সৃষ্টি করেন। আর যে শিক্ষক, তিনি হচ্ছেন সাহিত্য বিশ্লেষণ করেন। তার সাহিত্য বিশ্লেষণ করলে কি করতে হবে? যেমন এই মনে করো আমারে আল্লাহ তাআলা বানাইছে, তাই না? এখন আমাকে যদি বিশ্লেষণ করতে হয়, তাহলে আমারে কাটতে হবে, কাটতে আমার লিভার বাইর করতে হবে, আমার হার্ট বাইর করতে হবে, আমার ফুসফুস বের করতে হবে, তারপরে এগুলো বিশ্লেষণ করে মেডিকেল স্টুডেন্টদের দেখাতে হবে। তাই সেটা কি আমাকে না মেরে সম্ভব? আমাকে না মেরে কি আমার ভিতর থেকে কখনো হার্ট বের করা যাবে? আমার ভিতর থেকে ফুসফুস বের করা যাবে? আমার ক্ষুদ্রান্ত বৃহদান্ত এগুলো কি দেখানো যাবে? হ্যাঁ, যাবে না তো। তো সেই জন্য শিক্ষক কি করেন? শিক্ষক কবিতা ব্যাখ্যা করেন। এই ব্যাখ্যা করাকে তিনি বলছেন, প্রথমে কবিতাটাকে হত্যা করেন, তারপর তার শবচ্ছেদ করেন, অর্থাৎ তার পোস্টমর্টেম করে তারপর আমাদেরকে ব্যাখ্যা করেন। এখানে গতিবাদ রয়েছে, এখানে জীবন দর্শন রয়েছে। কিন্তু কবিতা যদি আপনি শিক্ষককে লিখতে বলেন, লিখতে পারবে না, কিন্তু কবিতা ভাঙতে পারবে। সেই জন্য বলছে প্রথমে সেটা বধ করা হবে, বধ মানে হত্যা করা হবে, পরে তার শবচ্ছেদ করা হবে, শবচ্ছেদ করা মানে পোস্টমর্টেম করা। এইটাই উত্তর। আর প্রথমে শবচ্ছেদ পরে বধ না, আগে পোস্টমর্টম করে পরে হত্যা করে লাভ কি? পোস্টমর্টম করলে তো এমনি মরে যাবে। কাব্য দ্বারা শিক্ষার্থীদের মনোরঞ্জন করা, জি না। কাব্যের প্রকৃত অর্থ নষ্ট করা, জি না। তার মানে এটাই হচ্ছে, প্রথমে তিনি বধ করেন। প্রথমে কি করেন? সাহিত্য কবিতা বধ করেন, তারপর সেটা পোস্টমর্টম করে সবাইকে দেখান যে এই মধ্যে এর তত্ত্ব কথা হচ্ছে এইটা। এখানে বধ করা মানে কি? কবিতার প্রাণ ধর্ম নষ্ট করে ফেলা, সৃষ্টি ধর্ম নষ্ট করে ফেলা। আর কি শবচ্ছেদ করা মানে কি? কবিতা বিশ্লেষণ করা। প্রমথ চৌধুরীর মতে আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটি হওয়ার কারণ কি? বিদ্যালয়গুলোতে প্রকৃত সাহিত্য পাঠ দেওয়া হয় না। না, বিদ্যালয়গুলোতে কাব্যের শুধু গুণ বর্ণনা করা হয়, রাইট। আর কে? বিদ্যালয়ের সাহিত্যের রূপ দেখানো হয় না, রাইট। তার মানে এই দুইটা উত্তর, এই দুইটা সরাসরি রয়েছে। তাহলে এই দুইটার অপশন কই? 2 ও 3, এটি ঠিক উত্তর। কোনগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস? দেখেন কি কি আছে। ঘরে বাইরে নৌকাডুবি, রবীন্দ্রনাথ ঠাকুর। এটাতে কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ। ওকে। দেনা পাওনা চরিত্রহীন, এটা হলো শরৎচন্দ্র। শরৎচন্দ্র। বিষবৃক্ষ রাজসিংহ, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র।
আর কি মতিচুর পদ্মরাগ, এটা হচ্ছে রোকেয়া, রোকেয়া সাখাওয়াত হোসেন, রাইট? তাহলে শরৎচন্দ্রের কোন দুইটা? এইটা, চরিত্রহীন ও দেনা পাওনা। এরপর আসো, বিলাসী গল্পে গ্রামের কোন রোগটির কথা বলা হয়েছে? বিলাসী গল্প যদি শুরুর দিকে আসো, বিলাসী গল্প থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। শোনো, আমি একটা কথা বলে দিই, এইখানে এই যে প্রশ্ন আমি 100টা দিব, 100টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি যদি মনে করো যে আমি বলেছি কি এগুলো কমন উপযোগী, যদি সব কমন ফালাইতে চাও, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে একটা বই নাও, প্রশ্ন ব্যাংক দেখো, বিগত বছরের প্রশ্নগুলো সবার আগে সলভ করো, সকল বোর্ড। জাস্ট এই কিন্তু কয়েক বছর ধরে এই ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে। শর্ট সিলেবাসে যেগুলো ছিল বিগত বছরের প্রশ্নগুলো দেখো, ফুল সিলেবাসে কি করো, তোমার টেস্ট পেপার আছে না, টেস্ট পেপারে এবার টেস্ট পরীক্ষায় ভালো ভালো কলেজগুলোতে কোন এমসিকিউ আসছে, যারা সচেতন স্টুডেন্ট তাদের এগুলো করা হয়ে গেছে, ঠিক আছে? আমরা এগুলো ওখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে তুলে দিয়েছি। দেখো, বিলাসী গল্পে গ্রামের কোন রোগটির কথা বলা আছে? ডায়রিয়ার কথা বলা নাই, যক্ষার কথা বলা নাই, কলজ্বরের কথা বলা নাই, ম্যালেরিয়ার কথা বলা আছে। কোন জায়গায় বলা আছে যে ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম, কিন্তু কত লোক যে ওই 4 ক্রোশ হাঁটার বিদ্যার জেলায় গ্রাম ছাড়িয়া ছেলেপুলে লইয়া পলায়ন করেন তাহার সংখ্যা নেই। একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, কিন্তু শহরের রুচি ও শিক্ষা নিয়ে আর গ্রামে ফিরিয়ে আসা চলে না। মনে আছে ম্যালেরিয়া? এই ম্যালেরিয়ার কথা, ম্যালেরিয়ার ভয়তে মানুষ ছেলেপুলে নিয়ে গ্রাম ছেড়ে পালাইতো। কোন ফল অপর্যাপ্ত ফলি আছে? ওই যে বলছে যে এই যে 4 ক্রোশ হেঁটে বিদ্যালয়ে যায়, এই 2 গ্রাম পার হতে হয়, তার মধ্যে কার বাগানে কলা ফলেছে, কার বাগানে ওই যে বর্তমান রম্ভার কাদি আর কথা বলা হয়েছে, সেখানে কাঁঠালের কথা বলা হয়েছে, বৈচির কথা বলা হয়েছে, আমের কথা বলা হয়েছে। সুতরাং অপর্যাপ্ত ফলের কথা বলা হয়েছে বৈচি। কোন বনে বৈচি ফল অপর্যাপ্ত ফলি আছে? এটা ঠিক আছে, এটার কথাও আছে, এটার কথাও আছে, এটার কথাও আছে, কিন্তু অপর্যাপ্ত শব্দটা শুধু বৈচির ক্ষেত্রে আছে, বাকিগুলোর ক্ষেত্রে নাই। মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করেছিল কে? দেখো, এইখানে একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমি কিছুক্ষণ আগেও কয়েকজনের সাথে আলাপ করছিলাম, তারা কিন্তু বলছে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা ক্ষেত্রে স্যার বিলাসী হবে না। হবে না, চিকিৎসা করেছিল তার বাবা বুড়ো মালো, আর সেবা করেছিল বিলাসী। কিন্তু এখানে আসছে কিন্তু চিকিৎসা, খেয়াল করতে হবে, আসছে কি চিকিৎসা। সেবা করেছিল বিলাসী, সেবা করতে করতে তার অবস্থা কেমন হয়েছিল, ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজায় রাখা বাসি ফুলের মতো। কিন্তু চিকিৎসা করেছিল মালো, এই কথা স্পষ্ট লেখা আছে। জ্ঞাতিখুড়ো তো চিকিৎসা দূরের কথা, সে তো আরও বদনাম করেছে। আর ন্যাড়া একদিন সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে তাকে দেখতে এসেছিল, ঠিক আছে? আর বিলাসী সেবা করেছে, চিকিৎসা করেছে মালো। এরপরে আসো, মৃত্যুঞ্জয়ের আম বাগানের পরিমাণ কতটুকু? এটা তার আমার অপশনগুলো যাচাই করা নাই। 20-25 বিঘার বাগান। ভয়ে নীলবর্ণ হয়ে গেল কে এবং কেন? ভয়ে নীলবর্ণ হওয়ার কথা বিলাসী গল্পে একজনের কথাই আছে, সে হচ্ছে বিলাসী। তাহলে বিলাসী নীলবর্ণ কখন হয়েছে? সাপ দেখে ন্যাড়া নীলবর্ণ হয় না। ন্যাড়া বরং বলছে ছেলেবেলা থেকে 2টা জিনিসের প্রতি আমার শখ ছিল, এক হচ্ছে মন্ত্রসিদ্ধ হওয়া, দ্বিতীয় হচ্ছে গোখ্র সাপ ধরিয়া পোষা। তাহলে গোখ্র সাপ ধরে যে পুষতে চায় সে সাপ দেখে ভয়ে নীলবর্ণ হবে? তার মানে এটা না। মৃত্যুঞ্জয় সাপে ভয়ে নীলবর্ণ হবে? জি না, মৃত্যুঞ্জয় ভয়ে নীলবর্ণ হয় না, সে বরং আরও গেরুও পাগড়ি পরে সে সবসময় সাপ ধরতে যেতে চাইতো, কিন্তু বিলাসী বরং তাকে ঠেকাতো, আজ শনিবার, আজ মঙ্গলবার, ঠিক আছে, ইত্যাদি বলে তাকে নিবৃত্ত করার চেষ্টা করতো। আত্মীয়রা স্বামীর লাশ দেখে না, এটা নাই। আত্মীয় স্বামীর লাশ দেখে নীলবর্ণ হয়ে যায় নাই। ওই যে ন্যাড়ার এক আত্মীয়র কথা আছে যে এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম, ছেলে বলে চাকর বাকর নাই, তখন সে যে বলেছিল যে ওরে বাপলে আমি একলা থাকতে পারবো না, কিন্তু সেখানে ভয়ে নীলবর্ণ হয়ে যাওয়ার কথা নাই। তাহলে আমাদের আর অপশন বাকি আছে কোনটা? লাস্টেরটা। বিলাসী ন্যাড়াদের দেখে। ন্যাড়ারা কোথায় গিয়েছিল? ওই যে গেল গেল গ্রামটা রসাতলে গেল, নালতের মৃত্যুর বলিয়া আর তো মুখ বাহির করিবার জো রহিল না, এই কথাটা যেখানে আছে, তখন কি করলো গ্রামের লোকেরা? গেল গ্রামের মুখ যাতে দগ্ধ না হয়, আর নালতের মৃত্যুর বংশের অভিভাবক হয়ে চলল ন্যাড়া, এবং গিয়ে 10-12 জন বিলাসের ঘাড়ের উপরে ঝাঁপিয়ে। প্রথমেই যখন যারা গেল, যে উঠানে এতগুলো লোক লাঠিসোঁটা হাতে দেখিয়া বিলাসী ভয়ে নীলবর্ণ হয়ে গেল, তখন সে কি করছিল? তখন সে ভাঙা বারান্দার একধারে রুটি গড়িতেছিল। মনে আছে সেই কথা? মনে রাখতে হবে কিন্তু এগুলো, এর আশেপাশের তথ্যগুলো মনে রাখবে। বস্তুত পক্ষে যেখান থেকে প্রশ্ন আসে ওরা আশপাশ থেকেই প্রশ্ন আসে। একসঙ্গে কতজন বিলাসীর উপর আক্রমণ করলো? একটু আগেই তো বললাম 10-12 জন, সুতরাং আর এটা বলার দরকার নেই। এরপরে কি আছে? গ্রামের বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেছিল? কে দান করেছিল? কত টাকা দান করেছিল কে? ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু,
ছোটবাবু বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করেছিল। গ্রামের বারোয়ারি পূজা বাবদ ছোটবাবু 200 টাকা দান করেছিল। এই প্রসঙ্গটা কখন এসেছে? যে ওই যে তার বৌঠান, অর্থাৎ তার ওই যে স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের পুত্রবধূ যখন মনের বৈরাগ্যে 2 বছর কাশীবাস করে ফিরে আসলেন, তখন গ্রামের লোকেরা নিন্দা করিতে লাগিল যে সেটা কাশী বটে, অর্থাৎ সে কাশী যায় নাই বরং পতিতালয়ে গিয়েছিল। এরকম একটা কথা উঠেছে, তোমরা টিকা থেকে দেখে নিবা। সেই ছোট বাবুর নামেই যখন ছোটবাবু যখন 200 টাকা দান করলেন গ্রামের বারোয়ারি পুরা বাবদ, এবং 10খানা গ্রামের ব্রাহ্মণদের ডেকে যখন সে ফলাহার উত্তম পুরস্কার দিলেন, অর্থাৎ প্রত্যেককে একটা একটা করে কাঁসার গ্লাস দিয়ে বিদায় করলেন, তখন সবাই কিন্তু একেবারে ধন্য ধন্য পড়ে গেল এবং বলল যে এমন যারা বড় লোক আছেন তাদের বাড়িতে মাসে মাসে এমন সদ অনুষ্ঠানের আয়োজন হয় না কেন? নিশ্চয়ই তোমাদের মনে আছে। এরপরে আসো, মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হয়েছিল কিভাবে? মন্ত্র কি? বিশরীর মন্ত্র। আমি যদি বলি বিশরীর মন্ত্র তোমার মনে আছে? ওরে কেউটে তুই মনসার ভাবন, মনসা দেবী আমার মা, ওলট পালট পাতাল ফোর, ঢোড়ার বিষ তুই নে, তোর বিষ ঢোড়ারে দে, কার আজ্ঞা? বিশরীর আজ্ঞা। সেইটা কখন ব্যর্থ হয়ে গেল? যখন সাপে মৃত্যুঞ্জয়কে কামড় দিল, এই মন্ত্র পড়া হলো, তারপরও মৃত্যুঞ্জয় মরে গেল। তাহলে কোনটায় আছে দেখো? এই যে মৃত্যুঞ্জয় সাপের কামের খাওয়ার মধ্য দিয়ে না, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর মধ্য দিয়ে। কারণ বিশরীর মন্ত্র পাঠ করা হলে বিষ নেমে যাওয়ার কথা, কিন্তু মৃত্যুঞ্জয়ের মৃত্যুর মধ্য দিয়ে নেড়া বুঝতে পারলো যে এই বিশরীর আজ্ঞা ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয়। ম্যাজিস্ট্রেটের আজ্ঞা যেমন অবশ্যই সবাই পালন করে, বিশরীর আজ্ঞা বিশরী পালন করেনি। এরপর কি? 2 হতে পারে কোন প্রসঙ্গে বলা হয়েছে? দেখো আমি একটু তোমাকে প্রসঙ্গ স্মরণ করা দিই। যখন গোয়ালার বাড়িতে, অর্থাৎ মৃত্যুঞ্জয় যেদিন সাপের কামড় খেলো সেদিন কার বাড়িতে গিয়েছিল? গোয়ালার বাড়িতে। এবং মেটে ঘরের মেঝে কিছুটা খোঁড়ার পরে একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। বিলাসী হেঁট হয়ে এক টুকরো কাগজ তুলিয়ে লইয়া বলিল, ঠাকুর একটু সাবধানে করো, সাপ একটা নয়, 2টো আছে, আরও বেশিও থাকতে পারে। এখন মৃত্যুঞ্জয় বলছে কাগজ তো ইঁদুরেও আনতে পারে, এখন বিলাসী বলছে 2 হতে পারে। আমি বলছি সাপের কথা, সাপও থাকতে পারে। তুমি বলছো ইঁদুরের কথা, এটাও থাকতে পারে, কিন্তু 2টো আসে। তার মানে কি 2 হতে পারে মানে কি? ন্যাড়া মিথ্যা বলতে পারে না। কানাই দলবল নেই, এটা তো এই গল্পেরই না, এটা তো পুরো মাসি পিসি গল্পের। সাপ অথবা ইঁদুর থাকতে পারে। এই যে এইটা সাপও থাকতে পারে, তোমারটাও হতে পারে, আমারটাও হতে পারে। বাড়িতে আগুন ধরিয়ে দিতে পারে, এটাও মাসি পিসি গল্পের। অতএব এটা আসছে বিলাসী গল্প থেকে, এটি আমাদের ঠিক উত্তর। এভাবে যদি তোমরা একটু গল্পটা ভালো করে পড়ো, প্রাসঙ্গিকভাবে আগে পরের কাহিনী জানো, একটা অপশনগুলো বাছাই করতে পারো, তাহলে কোনো সমস্যা হয় না। আর যারা অনেকেই আমরা আছি একেবারে সারা বছর ঘুরে বেড়িয়েছি, এখন চোখে অন্ধকার দেখছি, তখনই আমরা খুঁজতে শুরু করি যে এক ক্লাসের মধ্যে কিভাবে আমরা সব কিছু পেরে যাব। সেটা কি আসলে পসিবল না। তবু যারা ভালো পড়াশুনো করেছো, এই ক্লাসগুলো আসলে মূলত তাদের জন্য উপযোগী। তারা আগের পরের লাইনগুলো ধরতে পারো। একেবারেই যারা পড়াশুনো করেনি তাদের জন্য আসলে কোনো শর্টকাট নাই। শর্টকাট কার জন্য হয় জানো? যে মূল রাস্তা চেনে। যে মূল রাস্তা চেনে না সে শর্টকাটে কিছু করতে পারে না। নিচের কোনটি পরিহাসের বিষয়? নিচের কোনটি পরিহাসের বিষয়? বলছে যে বিলাসীর মৃত্যু ব্যাপারটা সবার কাছে পরিহাসের বিষয় হলো। কেন পরিহাসের বিষয় হলো? কারণ এই যে নিম্ন গোত্রের মানুষ, এর স্বর্গই কি আর নরকই কি, ঠিক আছে? সে ভালোবাসাই কি আর ভালোবাসাহীনতাই কি, সেই জন্য বলছে ও প্রাণ দিলেই কি না দিলেই কি। সেই জন্য কোনটা? বিলাসীর আত্মহত্যার বিষয়টা সবার কাছে পরিহাসের বিষয় হলো, কারণ এ জগতেও কিছু পায় নাই, আর আত্মহত্যাকারীর কি হবে? নরকবাস হবে। সুতরাং এটা তাদের কাছে পরিহাসের বিষয় হয়ে দাঁড়ালো। এডেন কি? এডেন হচ্ছে পার্সিয়ার একটি বন্দর। এডেন হচ্ছে পার্সিয়ার একটি বন্দর। তাহলে এখানে যেহেতু বন্দর অপশনে আছে, নগর নয়, শহর নয়, গ্রাম নয়, পার্সিয়ার একটি বন্দর, অতএব বন্দরই হবে উত্তর। কলম্বাসকে লোকেরা কি বলে অভিহিত করেছে? এটা রোকেয়া সাখাওয়াত হোসেনের ওখান থেকে এসেছে। বলছে কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করতে কৃতসংকল্প হন, তার লোকেরা তাকে বাতুল বলে নাই কি? বাতুল বলেছিল। এই যে বাতুল, বাতুল মানে হচ্ছে পাগল। লোকেরা পাগল বলেছিল যে কোথায় আছে আমেরিকার জলপথ, আর কিভাবে সে সেটা খুঁজে বের করবে। আর বাকিগুলো এর সাথে সম্পর্কিত নয়। ইভেন এই শব্দগুলো অর্ধাঙ্গী প্রবন্ধের সাথেও সম্পর্কিত নয়। রামচন্দ্র ছিলেন কি? বলছেন রামচন্দ্র প্রেমিক ও ধার্মিক। কি ছিলেন? প্রেমিক ছিলেন, ধার্মিক ছিলেন। কিন্তু সীতার অমর হৃদয়খানি তিনি অবিশ্বাসের পদাঘাতে দলিত বিদলিত করেছেন। কেন? তিনি স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়েছেন। স্বামিত্ব মানে কি? প্রভুত্ব। তার মানে রামচন্দ্র সীতার প্রতি প্রভুত্ব দেখিয়েছেন। তবে তিনি স্বীকার করছেন তিনি প্রেমিক ও ধার্মিক ছিলেন। তাহলে প্রেমিক ও তপস্বী না, তপস্বী ও ধর্মগুরু না, ধার্মিক ও শাস্ত্রাকার না, প্রেমিক ও ধার্মিক, ইয়েস।
জ্ঞানমূলক প্রশ্ন, সরাসরি উল্লেখ আছে, তোমরা বই খুললেই দেখতে পাবে। এবার কি, স্বামী যখন পৃথিবী থেকে সূর্য নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন কি করেন? অর্থাৎ স্বামী স্ত্রীর মনোজাগতিক এবং কর্মকাণ্ডের দূরত্ব বলতে বুঝেছিল যে স্বামী যখন কি করেন, পৃথিবী থেকে সূর্যমণ্ডলের বা সূর্যের দূরত্ব মাপেন, স্ত্রী তখন একটা বালিশের ওয়্যারের দৈর্ঘ্য মাপেন সেলাই করার জন্য। বালিশের ওয়্যারের দৈর্ঘ্য প্রস্থ এটা মেপে দেখেন সেলাই করতে কত সময় লাগবে। তাহলে কোন অপশনে আছে? বালিশের ওয়্যারে ফুল তোলেন না, বালিশের ওয়্যার সেলাই করেন না, বালিশের ওয়্যার দৈর্ঘ্য প্রস্থ মাপেন ইয়েস, বালিশের ওয়্যার পরিষ্কার করেন না। তাহলে মনে রাখতে হবে দূরত্ব মাপার কথা আছে এখানে, নক্ষত্রের দূরত্ব মাপেন, তার মাপটা কোথায় আছে? এই যে মাপেন, দৈর্ঘ্য প্রস্থ মাপেন, সুতরাং ঠিক উত্তর হচ্ছে এটা। এরপরে সব, সুকুমারী গোলাপ লতিকায় কোন ফল ফলানোর কথা বলা আছে? কাঁঠাল। এখন কোন প্রসঙ্গে বলা আছে দেখো, গোলাপের লতা যে চিকন, ওই কি একটা কাঁঠাল নিতে পারবে? কাঁঠাল নিলে গোলাপ গাছে কাঁঠাল হবে? কাঁঠাল গাছ কতখানি মোটা দেখছো? তার মানে কাঁঠালের মতো বড় ফল ধারণ করতে হলে গাছটাকে তো মোটা হতে হবে। কোন প্রসঙ্গে বলা হয়েছে? যে সমস্ত মানুষরা কন্যাকে ব্যায়াম করানো আবশ্যক মনে করেন না, তারা আবার তার গর্ভে পালোয়ান পুত্র প্রত্যাশা করেন। বিষয়টা এমন যে গোলাপ গাছে কাঁঠাল ফলানোর মতো, এই কথাটা বলা হয়েছে। সুকুমারী, মেয়ে হয়েছে সুকুমারী গোলাপ লতিকার মতো। আর কাঁঠাল মানে কি এখানে? পালোয়ান সন্তান, পালোয়ান পুত্র। তাহলে সুকুমারী গোলাপ লতিকায় যেমন কাঁঠাল ফলবে না, এরকম সুকুমারী বালিকার গর্ভে কখনো পালোয়ান পুত্র সন্তান হবে না। তার মানে কন্যার ব্যায়াম করানো আবশ্যক। অর্ধাঙ্গী প্রবন্ধ অনুযায়ী পিতার স্নেহ যত্ন কোন ধরনের সম্পত্তি? অপার্থিব সম্পত্তি। ঠিক আছে, আল্লাহর কাছ থেকে আসছে স্নেহ ভালোবাসা, এটা মানুষ দেয় নাই, সেই জন্য বলছে এটা অপার্থিব সম্পত্তি, পার্থিব না, অপার্থিব সম্পত্তি। বেটা ছেলের দোষ ক্ষমা করা হয় কি বলে? একটা কথা বলা হয়, হাজার হোক বেটা ছেলে, মানে যাই করুক না কেন, ছেলেরা যাই করুক, মেয়েরা যা করবে সেটা দোষ, এটা করবা না, এটা করলে সমাজ এটা বলবে, ওটার সাথে ওটার সম্পর্কিত। কিন্তু রোকেয়া সাখাত বলছে বেটা ছেলের হাজার দোষ ক্ষমা করা হয়, এটাই তো সমস্যা। কিন্তু কন্যাকে কোনো রকম ছাড় দেওয়া হয় না, কন্যা শৈশব আত্মনিন্দা শুনতে শুনতে বড় হয়। অর্ধাঙ্গী প্রবন্ধে লেখকের বক্তব্য ফুটে উঠেছে যুক্তির তীক্ষ্ণতা। হ্যাঁ, এটা কিন্তু পাঠ পরিচিতি থেকে আসছে, আমি লিখে দেই এখানে, এটা খুঁজবা কোথায়? পাঠ পরিচিতি। এই পাঠ পরিচিতির মধ্যে এটা আসছে। যুক্তির তীক্ষ্ণতা ইয়েস, আবেগের গাঢ়তা ইয়েস, দৃষ্টিভঙ্গির বিশালতা, হ্যাঁ দৃষ্টিভঙ্গির বিশালতা কি আছে বলো তো? দৃষ্টিভঙ্গির বিশালতা কিন্তু ওখানে নাই, অর্থাৎ এখানে দৃষ্টিভঙ্গি, তাহলে আবেগের গাঢ়তা, যুক্তির তীক্ষ্ণতা, ঠিক আছে, দৃষ্টিভঙ্গির বিশালতা নাই ওখানে। তাহলে উত্তর হবে 1 ও 2, এটাই উত্তর। এবার আসে নজরুল ইসলামের প্রবন্ধ 9 কোনটি? এবার আমরা অর্ধাঙ্গী প্রবন্ধের পর প্রবেশ করলাম কোথায়? যৌবনের গান। নজরুল ইসলামের প্রবন্ধ 9 কোনটি? যুগবাণী নজরুলের প্রবন্ধ, দুর্দিনের যাত্রী নজরুলের প্রবন্ধ, রুদ্রমঙ্গল নজরুলের বিখ্যাত প্রবন্ধ, মৃত্যুখোদা নজরুলের উপন্যাস। সুতরাং এইটা হচ্ছে নজরুলের উপন্যাস, ওইটা প্রবন্ধ নয়। তাহলে 3টা উপন্যাসের নাম আছে, 3টা গল্পগ্রন্থের নাম আছে, 3টা প্রবন্ধের নাম আছে। নজরুলের ক্ষেত্রে এইগুলো, এই 9টা নাম গুরুত্বপূর্ণ, দেখে নিও। ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্যে থাকেন, পংক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? বলছে নজরুল কিন্তু এই প্রবন্ধের শেষেই বলেছে, যে শুরুতেই বলেছে, আমি আজ তাদের দলে যারা কর্মী নয় ধ্যানী, তারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নয়, তারা মানব জাতির সেবা করেন কি দিয়ে? তা বলছেন ইহারা থাকেন শক্তির পিছনে রুধির ধারার মতো গোপন, ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্যে। অলক্ষ্যে মানে কি? গোপনে। অলক্ষ্যে মানে কি? গোপনে। অলক্ষ্যে মানে কি? পরোক্ষভাবে। তাহলে আমরা আসি নেপথ্যে, এই যে গোপনে, নেপথ্যে মানে কি? গোপনে, গোপনে, এটাই উত্তর। নেপথ্য থেকে ধ্যানীদের শক্তিদান। এবার প্রত্যক্ষে থেকে না, নেপথ্যে থেকে বৃদ্ধদের প্রত্যক্ষে থেকে বৃদ্ধদের শক্তিদান না, ইহারা থাকেন। ইহারা মানে কারা? ইহারা মানে হচ্ছে ধ্যানীরা। সে প্রথমেই বলছে আজকে আমি তাহাদের দলে যাহারা কর্মী নন, ধ্যানী। এই তুমি একদম ফার্স্ট লাইন পড়বে, একদম ফার্স্ট লাইনের মধ্যেই তথ্য রয়েছে। যৌবনের গান প্রবন্ধের ফার্স্ট লাইন এটা। যৌবনের গান প্রবন্ধের লেখক নিজের স্বভাবকে কিসের সঙ্গে তুলনা করেছেন? ওখানে দ্বিতীয় অনুচ্ছেদে বলেছেন, আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার গান করার, কারো ভালো লাগিলেও গাই, না লাগিলেও গাইয়া যায়। তাহলে আছে, দেখো বনের পাখি আছে কিনা, এই যে আছে বনের পাখি, আর এগুলো সব অপ্রাসঙ্গিক কথাবার্তা। এরপর হচ্ছে যৌবনের গান প্রবন্ধে কোন নদীর নাম উল্লেখ আছে? তৃতীয় অনুচ্ছেদে বলছে, আমি বক্তা নই, আমি কম বক্তার দলে।
এরপর বলছেন পদ্মা ও ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী আমি তাহাদের বহু পশ্চাতে। তাহলে কোন দুইটা নদীর সাথে তুলনা করা, কোন দুইটা নদীর কথা বলছে? পদ্মা ভাগীরথী। পদ্মা ভাগীরথী আছে দুইটা অপশনে, এই যে পদ্মা ভাগীরথী। পদ্মা ও ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী আমি তাহাদের বহু পশ্চাতে, অর্থাৎ পদ্মা ও ভাগীরথীর স্রোতধারার মতো যাদের সেন্টেন্স ভিতর থেকে আসে, স্পিডের সাথে আসে, আমি বক্তব্য দিতে গেলে তাদের থেকে অনেক পিছিয়ে থাকবো, এই কথাই বলা হয়েছে। এই নদীগুলোর নাম কোনোভাবেই যৌবনের গান প্রবন্ধে নেই। এরপর এসো, লেখক তরুণ অরুণকে কিসের সঙ্গে তুলনা করেছেন? বলছে জবাকুসুম সংকাশ তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন করেছিল, নমস্কার করিয়াছিল, আমি আমার জাগরণ প্রভাতে তেমনি বিস্ময় লইয়া তরুণকে নমস্কার করিয়াছি। কিসের মতো? জবাকুসুম সংকাশ। জবাকুসুম সংকাশ মানে মতো, তাহলে কিসের মতো? জবা ফুলের মতো। এই যে সূর্যের মতো না, তরুণ অরুণ মানে কি? সূর্যকে দেখছে। কিসের মতো সূর্য? তরুণ অরুণ। এই অরুণ মানেই সূর্য। কিসের মতো সূর্য? জবা ফুলের মতো সূর্য। চাঁদের আলোর মতো সূর্য না, বর্ষার মেঘের মতো সূর্য না, সূর্যরশ্মির মতো সূর্য না, জবা ফুলের মতো লাল টকটকে সূর্য। যৌবনের গান প্রবন্ধে হিমালয়ের কোন শৃঙ্গের কথা উল্লেখ আছে? আমি বলি, দুইটা শৃঙ্গের কথা উল্লেখ আছে। প্রথম হচ্ছে গৌরী শৃঙ্গ। গৌরী শৃঙ্গ মানে এভারেস্ট। আরেকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, হিমালয়ের দ্বিতীয় পর্বত শৃঙ্গ। কোনটা এটা? এই যে কাঞ্চনজঙ্ঘা। তাহলে এখানে যদি এভারেস্ট থাকতো, এভারেস্ট উত্তর, কাঞ্চনজঙ্ঘা উত্তর, গৌরী শৃঙ্গ মানেই এভারেস্ট। তুমি একটু টিকায় দেখবে, এটা যৌবনের গান প্রবন্ধের টিকায় কথাটি উল্লেখ আছে। নিচের কোনটি যৌবনের মাতৃরূপ? দেখো, যৌবনের দুইটা রূপ প্রকাশ পেয়েছে যৌবনের গান প্রবন্ধে। একটা হচ্ছে যৌবনের দুরন্ত রূপ, আরেকটা যৌবনের মাতৃরূপ। মাতৃরূপ মানে হচ্ছে সেবা। তাহলে তুমি এখন দেখো এর মধ্যে সেবা কোনটা? দুর্নীতি প্রতিরোধ, এটা সেবা নয়। সমুদ্রের তলদেশ থেকে মুক্ত আনা, সেবা নয়। নিজের আত্মীয় স্বজনকে সাহায্য করা, এইটা নাই ওখানে, বরং আছে দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করা। বলতে সব বহন করিয়া যখন সে চায় শ্মশানে ও গোরস্থানে। তারপর এই দুর্দশাগ্রস্ত বন্যা পীড়িতদের মুখে খাবার জায়গায়, অসহায়ের বল হয়ে দাঁড়ায়। আর এইরকম আছে যে এই 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 লাইনটাও ওখানে রয়েছে যে দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করে সে তাদের জন্য সাহায্য সংগ্রহ করে। এটা কে করতে পারে? তুমি ক্ষুধার্ত থাকলে ভিক্ষা করতে রাজি কে? মা। অতএব এটাই বলবো যৌবনের মাতৃরূপ। সে মায়ের মতো হয়ে ওঠে, মানুষকে ভালোবেসে কখনো কখনো মায়ের মতো হয়ে ওঠে। যৌবনের গান প্রবন্ধে লেখক নমস্কার করেছেন কোনটাকে? বলছে তারুণ্যকেও যৌবনকে নমস্কার করেছেন, আর বিদ্রোহকে নমস্কার করেন না। এটা বিদ্রোহী কবিতার অংশ। সুতরাং উত্তর কি হবে? 1 ও 2 হবে উত্তর। এরপরে মোতাহের হোসেন চৌধুরী, আমরা প্রবেশ করলাম আর একটা প্রবন্ধে। এটা কি? জীবন ও বৃক্ষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সবচেয়ে বেশিবার বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলোই কিন্তু আমরা এখানে সাজিয়েছি। আমাদের বিশ্বাস অনেক প্রশ্নই এখান থেকে কমন পড়বে। তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবা এবং আমি যে ব্যাখ্যাগুলো বলছি আশেপাশে সেই কথাগুলো খেয়াল করবো। আসলে টেক্সটে খুব ভালো জ্ঞান না থাকলে তোমার আমার কথাগুলো বুঝতে হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু ধৈর্য ধরে শুনলে শেষমেশ একটা প্রাপ্তির আত্মতৃপ্তি কিন্তু তোমার মধ্যে কাজ করতে পারে। একটু ভালো করে শোনো। মোতাহের হোসেন চৌধুরী বিশেষভাবে স্মরণীয় কোন আন্দোলনের জন্য? এটা পাঠ পরিচয় মানে লেখক পরিচিতি থেকে আসছে। যৌবনের গান প্রবন্ধ, এই আন্দোলনের নাম হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন। এই আন্দোলনগুলোর কোনো কথা এই প্রবন্ধের সাথে সম্পর্কিত নয়। এরপরে স্বল্প প্রাণ স্থূল বুদ্ধি জবরদস্তি প্রিয় মানুষেরা মাঝে মাঝে কি কথা বলে? দেখো, এই যৌবনের গান প্রবন্ধের প্রথম অনুচ্ছেদে তুমি পড়বা যে স্বল্প প্রাণ স্থূল বুদ্ধি জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ, তাদের কাজ নিজের জীবনকে সুন্দর ও সফল করে তোলা নয়, অন্যের সফলতার পথে অন্তরায় সৃষ্টিকর্তা। মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলেন, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বলি। তাহলে কিসের কথা বলেন? মানব প্রেমের কথা বলেন। সেটা কেমন মনে হয়? আন্তরিকতা শূন্য। তাহলে স্থূলবুদ্ধি মানুষের মানবতার কথাগুলো কেমন? আন্তরিকতা শূন্য। আর কেমন? উপলব্ধিহীন। উপলব্ধিহীন। ঠিক আছে, এটা মনে রাখবা যে যদি আমি এরকম ঘুরিয়ে প্রশ্ন করি, স্বল্প প্রাণ স্থূলবুদ্ধি জবরদস্তি প্রিয় মানুষের মুখে যে মানব প্রেমের কথা শোনা যায় সেটা কেমন? তুমি বলবা আন্তরিকতা শূন্য ও উপলব্ধিহীন। এবার বলছে জীবন বৃক্ষ প্রবন্ধ অনুসারে অহংকার কোন শ্রেণীর মানুষের দেবতা?
বলছে এই যে স্বল্পপ্রাণ স্থূলবুদ্ধি জবরদস্তি প্রিয় মানুষেরা, এদের একমাত্র দেবতা অহংকার, ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার, এসবের নেশান উড়ানোই তাদের কারণ। কেন কেন বলছে প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে তারা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। কিসের স্পর্শ লাভ করেনি? প্রেমের ও সৌন্দর্যের। কিসের স্পর্শ? প্রেমের। প্রেমের স্পর্শ এদের মধ্যে নাই, আর সৌন্দর্যের স্পর্শ এদের মধ্যে নাই। ফলে এরা কি হয়েছে? নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। এটাই উত্তর। তাহলে জীবন ও বৃক্ষ প্রবন্ধে অনুসারে অহংকার কোন শ্রেণীর মানুষের দেবতা? নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি মানুষের দেবতা। এরা কেমন? স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি এবং জবরদস্তি প্রিয়। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছ? এবার জীবন ও বৃক্ষ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর নদীকে কিসের প্রতীক করতে চেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর দুইটা প্রতীক আছে এখানে, একটা বৃক্ষ আর একটা হচ্ছে নদী। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়েছেন নদী, আর মোতাহির হোসেন চৌধুরীর কাছে জীবন আদর্শের প্রতীক কি? বৃক্ষ। তাহলে এখন বলছে ঠাকুর নদীকে কিসের প্রতীক করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন নদী হচ্ছে মনুষ্যত্বের প্রতীক। তার কাছে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতে যতটা উপলব্ধ হয়, বৃক্ষের ফুল ফোটায় ততটা হয় না। তার মানে মনুষ্যত্বের। এইগুলোকে বেশি ভালো উত্তর মনে হচ্ছে, গতির, সার্থকতার, সৌন্দর্যের। জি না, এখানে উত্তর হচ্ছে মনুষ্যত্বের প্রতীক। একদম সরাসরি তথ্য, জ্ঞানমূলক তথ্য, সুতরাং কনফিউজড হওয়ার কোনো সুযোগ নাই। জীবন ও বৃক্ষ প্রবন্ধে বড় মানুষের কাছে জীবন আদর্শের প্রতীক। আচ্ছা, যে স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি, জবরদস্তি প্রিয় মানুষ, তাদের স্থানে এসে দিতে হবে বড় মানুষ। তাদের কাছে জীবন আদর্শের প্রতীক হবে প্রাণহীন ছাঁচ বা কল নয়। তাহলে প্রশ্ন কি? জীবন বা প্রবন্ধে বড় মানুষের কাছে জীবন আদর্শের প্রতীক নয় কোনটি? তাহলে প্রাণহীন কল। বড় মানুষেরা বৃক্ষকে জীবন আদর্শের প্রতীক মনে করেন, সজীব বৃক্ষকে মনে করেন। রবীন্দ্রনাথ ঠাকুর একজন বড় মানুষ, তিনিও তো নদীকে প্রতীক মনে করেন। কিন্তু প্রাণহীন কল বড় মানুষদের কাছে জীবন আদর্শের প্রতীক নয়। এরপর আসো, জীবন ও বৃক্ষ প্রবন্ধ অনুসারে আত্মাকে মধুর ও পুষ্ট করে তুলতে হবে কেন? আত্মাকে মধুর ও পুষ্ট করে তুলতে হবে, নইলে তা স্রষ্টার ভোগের উপযুক্ত হবে না। কিভাবে করা সম্ভব? প্রচুর অভিজ্ঞতা এবং বিচিত্র প্রেমের মাধ্যমে করা সম্ভব। তাহলে কিসের জন্য করব আত্মাকে মধুর ও পুষ্ট? স্রষ্টার ভোগের উপযুক্ত। বাকিগুলো এই প্রবন্ধের সাথে সম্পর্কিত নয়। রবীন্দ্রনাথ ঠাকুর কিসের মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন? বুঝে তিনি নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। তাহলে রবীন্দ্রনাথের সাথে এই নদীর গভীরতার মধ্যে না, নদীর বিস্তৃতির মধ্যে না, নদীর সৌন্দর্যের মধ্যে না, নদীর গতির মধ্যে। কেন? বলছে নদীর গতির মধ্যেই নদী বাধা অতিক্রম করে এবং মানুষকেও অনেক বাধা অতিক্রমের দুঃখ পেতে হয়। সুতরাং নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য উপলব্ধ হয়। জীবন ও বৃক্ষ প্রবন্ধের লেখক রবীন্দ্রনাথকে কি হিসেবে অভিহিত করেছেন? তপবন প্রেমিক। বলছে যে অনেক কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা বৃক্ষের প্রশংসা করেছেন, কিন্তু গদ্যে তিনি তা স্পষ্ট করে বলেননি। বললে ভালো হতো। তপবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না, বোঝা মুশকিল। তাহলে তাকে কি বলা হয়েছে? তপবন প্রেমিক। তপবন মানে কি? তপবন মানে হচ্ছে বৃক্ষ আচ্ছাদিত আশ্রম। ওকে, বৃক্ষ আচ্ছাদিত আশ্রম, এইটার তিনি প্রশংসা করেছেন। অর্থাৎ ব্যাপক অর্থে তিনি বৃক্ষেরই প্রশংসা করেছেন। তাহলে তপবন প্রেমিক বৃক্ষ আচ্ছাদিত আবাসভূমির যিনি প্রশংসা করেন, তিনি বৃক্ষটাকে যে কেন খোলা চোখে দেখলেন না, তিনি বুঝতে পারছেন না। জীবন ও বৃক্ষ সংকলিত হয়েছে কোন গ্রন্থ থেকে? সংস্কৃতি কথা। দেখো, সংস্কৃত কথা মোতাহার হোসেন চৌধুরী, এই রুদ্রমঙ্গল রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, এই সভ্যতা যুগবাণীর কাজী নজরুল ইসলাম, এগুলো আসলে কার? এগুলো মোতাহার হোসেন চৌধুরীর গ্রন্থই না। এই একটাই মোতাহার হোসেন চৌধুরীর গ্রন্থ, এবং মোতাহার হোসেন চৌধুরীর একটাই গ্রন্থ বারবার আলোচনায় আসে, সেটা হচ্ছে সংস্কৃতি কথা। তোমরা 19-এ যে পড়েছিলা শিক্ষা মনুষ্যত্ব, সেটাও কিন্তু সংস্কৃতি কথা থেকে নেওয়া। স্থূলবুদ্ধি জবরদস্তি প্রিয় মানুষের নিশান ওড়ায় কিসের? ব্যক্তিগত, পারিবারিক এবং জাতিগত অহংকার। সবগুলোই উত্তর। হ্যাঁ, বলছে ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার, এসবের নেশান ওড়ানোই তাদের কাজ। মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বলি মাত্র। গন্তব্য কাবুল প্রবন্ধে আরেকটা প্রবেশ করলাম। গন্তব্য কাবুল প্রবন্ধে লেখক কত দিয়ে শর্ট কিনেছিলেন? শার্ট না, কিন্তু তো শর্ট হবে, শর্ট।
কত? 9 শিকা। 9 শিকা, 1 শিকা মানে কি? 1 শিকা মানে হচ্ছে, তাহলে আমি যদি বলি 9 শিকা সমান কত টাকা, 1 শিকা মানে 25 পয়সা, তাহলে 4 শিকা সমান 1 টাকা, 8 শিকা সমান 2 টাকা, 9 শিকা সমান 2 টাকা 25 পয়সা, তার মানে তিনি 2 টাকা 25 পয়সা অর্থাৎ 9 শিকে দিয়ে কিন্তু তিনি শর্ট কিনেছিলেন। কোথা থেকে কিনেছিলেন? হাওড়া থেকে। হাওড়ার কোন জায়গা থেকে কিনেছিলেন মনে আছে? হ্যাঁ, দেখে নিবা হাওড়ার কোন জায়গায়। তিনি হাওড়া থেকে গাড়ি তুলছে, চাঁদনি থেকে কিনেছিলেন। উনি চাঁদনি থেকে 9 শিকা দিয়ে একটি শর্ট কিনে নিয়েছিলেন। শর্টটা কি এইটা একটু দেখে নিবা। আবার ওই যে তোমার টিকায় লেখা আছে, এটা হচ্ছে নিম্নাঙ্গে পরিধি ও হাঁটু পর্যন্ত বিস্তৃত এক ধরনের পোশাক। গন্তব্য কাবুল প্রবন্ধে লেখক কোন স্টেশন থেকে ইউরোপিয়ান থার্ডে উঠেছিল? একটু আগেই তো বললাম, হাওড়া স্টেশন থেকে। তাহলে কাবুল, আমি যদি প্রশ্ন করি গন্তব্য কাবুল রচনায় তিনি কোন শহরে যেতে চান? কাবুলে যেতে চান। কোন জায়গা থেকে যাত্রা শুরু করেছেন? হাওড়া থেকে যাত্রা শুরু করেছেন। হাওড়া থেকে যাত্রা শুরু করে তিনি প্রথম কোন স্টেশনে থেমেছেন? এটা হচ্ছে পেশোয়ার। তার যে বন্ধুর বন্ধু শেখ আহমদ আলী, তিনি কোন স্টেশনে তাকে রিসিভ করেছেন? পেশোয়ার। পেশোয়ার কোথায়? পাকিস্তান। দেখো এই একটার সাথে কত তথ্য যে রিলেটেড। হ্যাঁ, পড়তে হবে, একটু বসতে হবে ভাইয়া, না বসলে তো পারবা না। লেখকের কখন মনে হয় আমি ভয়ঙ্কর একা? দেখো দুইবার মনে হয়েছে তার প্রথম মনে হয়েছে যে সেই ইউরোপিয়ান থার্ডে মনে হয়েছে তার একা। যে যে ভয়টি তার মনে আসলো সেটি অত্যন্ত কাপুরুষোচিত, সেটি একা। কিন্তু শেখ আহমদ আলীর বাড়িতে গিয়ে বাড়ি থেকে নেমে তাকে যখন বাসে বসিয়ে দেওয়া হয়েছে তখন তার মনে হয়েছে আমি ভয়ঙ্কর একা। তার মানে একা দেখেই কিন্তু প্রথম একা মনে করো, প্রথম মনে হয়েছে একা, তখন কিন্তু তিনি ইউরোপিয়ান থার্ডে উঠেছিলেন। আর ভয়ঙ্কর একা মনে হয়েছে যখন শেখ আহমদ আলী তখন বাসের ড্রাইভারের পাশে, শিখ সর্দারজির পাশে বসিয়ে তাকে বিস্তর দিব্য দিলাসা দিয়ে তার জানমালের নিরাপত্তার দায়িত্বে এসেছিলেন। তখন কখন? সেটা গাড়িতে বসার পর, অর্থাৎ গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে না, গাড়ি ছাড়ার পর না, গাড়ি থেকে নামার পর না, গাড়িতে বসার পর। অর্থাৎ কে বসিয়ে দিয়েছে? শেখ আহমদ আলী বসিয়ে দিয়েছে। কে সে? তার বন্ধুর বন্ধু। বাড়ি কোথায়? পেশোয়ার। রাওয়ালপিন্ডিতে সিলোয়ার বানাতে কয় গজ লাগে? দেখো ওইখানে কয়েকটা জিনিস আছে, দিল্লিতে, খাইবারে, পাঠান মুল্লুকে, লালমুসায়, আর রাওয়ালপিন্ডিতে। তাহলে দিল্লিতে কত? 2.5 গজ, জলন্ধরে 3.5 গজ, ঠিক আছে, পেশোয়ারে 4.5 গজ। এরকম কোথায় কোনটা আছে সেটা একটু দেখবা, তাহলে শেষ যেতে যেতে দেখা যাবে রাওয়ালপিন্ডিতে 7.5 গজ। আর সবচেয়ে বেশি লাগে কোথায়? খোদ পাঠান মুল্লুক বা খাইবারে, একেবারে থান, কত? 20 গজ। ওকে। কত বছরের পুরনো গল্পে এক মেম সাহেব ফ্রকের পর ফ্রক পরে যাচ্ছেন? 200 বছর। কয়খানা? বলছে 8খানা না 10খানা পড়েছে, তা আমার মনে নেই। তাতে নিদেন পক্ষেও কত গজ কাপড় লাগার কথা? তাহলে উত্তর 200 বছর, কাপড় লাগার কথা 40 গজ। তার মানে 200 বছরের এক পুরনো গর্বে মেম সাহেব যে 8খানা 10খানা বা আরও বেশি ফ্রক পরেছেন, তাতে নিদেন পক্ষেও তার ধারণা 40 গজ কাপড় লাগতে পারে। তার একটা মেয়ে যদি 40 গজ কাপড় পরে নাচতে পারে, তাহলে পাঠানরা 20 গজই সালোয়ার পরে যুদ্ধ করতে পারবে না কেন? এইটা বলেছিলেন কে? শিখ সর্দারজি। লেখকের বন্ধুর নাম কি? একটু আগেই তো বললাম, শেখ আহমদ আলী। এটা এতবার বলছি যে এটার উত্তর আমার বাকি অপশনগুলো চেক করার দরকার নেই, কারণ এই নামগুলো ওখানে নাই। শিখ সর্দারজির বয়স কত? 60-এর কাছাকাছি। হ্যাঁ, শিখ সর্দারজির বয়স হচ্ছে 60-এর কাছাকাছি। কোন শিখ সর্দারজি? ওই যে শেখ আহমদ আলী যে বাসের ড্রাইভার কাছে তাকে বসিয়ে দিয়ে আসে, তার ডান পাশে ছিল শিখ সর্দারজি, বয়স 60-এর কাছাকাছি। জামধার দেখতে কেমন? জামধার হচ্ছে সুপারি কাটার জাতির মতো। সুপারি কাটার জাতি যেরকম, ওইরকম কোথায় দেখেছেন? রাইটার মুঘল ছবিতে দেখেছেন, যে মানুষের গর্দান নেওয়ার জন্য যে জামধর, সেই জামধর হচ্ছে সুপারি কাটার বাতির মতো, গর্দান ঢুকায় দিয়ে একটা জাস্ট চাপ দিবে, পেয়ে যাবে। ওই জামধর কোথায় দেখেছেন তিনি? খাইবার পাসের সময় দেখেছেন, একদম ওই যে দামেস্কের তরবারি, তারপর হচ্ছে একেবারে গালা বন্দুক থেকে শুরু করে আধুনিক জার্মান মৌজার, তারপর হচ্ছে কি সুপারি কাটার জাতির মতো জামদার। আবার দেখেছিলেন কানজোকা পিতলের লাঠি, মনে আছে? পুস্তিন সওদাগর কোথাকার মানুষ? বুখারার পুস্তিন সওদাগর। পুস্তিন কারা? ওই যে চামড়ার কোট ব্যবসায়ী, এরা বুখারা থেকে আসছে। বুখারা কোথায়? হ্যাঁ, বুখারা কোথায় বলো তো? কাজাখস্তান, উজবেকিস্তান, নাকি কিরগিজিস্তান? কোথায় একটু দেখে নিবা। বুখারা কোথায়, এটা আসবে কিন্তু পরীক্ষায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 9 কোনটি? দেখো উপন্যাস 9,
দিবারাত্রির কাব্য তার উপন্যাস আমি জানি, পুতুল নাচের ইতিকথা, জননী এটা, পদ্মা নদীর মাঝি এটা, তাহলে পদ্মা, তাহলে সবগুলোই তো তার বিখ্যাত উপন্যাস। বলছে উপন্যাস নয়, কি নয়, পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি উপন্যাস। কিন্তু এখানে আছে কি পদ্মা নদের মাঝি, এই যে বানান ভুল, এটাই ঠিক উত্তর। কোনটি নয়, এটি নয়, এটা হচ্ছে কি পদ্মা নদীর, নদীর, পদ্মা নদীর মাঝি, এখানে আছে পদ্মা নদের মাঝি, বাকিগুলো তার উপন্যাস। মাসি পিসি মানিক রচনাবলীর কত খণ্ড থেকে নেওয়া হয়েছে? এটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা আর আমাদের অপশনগুলো যাচাই করে লাভ নেই, এটা পঞ্চম খণ্ড থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। পরিস্থিতি নামক গল্পগ্রন্থ সংকলিত হয়েছিল, একটু মনে রাখো যে এটা পরিস্থিতি নামক গল্পগ্রন্থে সংকলিত হয়েছে, আর এই পাঠটা গ্রহণ করা হয়েছে মানিক রচনাবলীর পঞ্চম খণ্ড থেকে, এটা মনে রাখো। আধপাকা চুল রোগা শরীর কার সম্পর্কে বলা হয়েছে? কৈলেশ, না, আধপাকা চুল রোগা শরীর, ঠিক আছে। বেটে জোয়ান মাঝবয়সী, বেটে জোয়ান আধপাকা চুল রোগা শরীর কার সম্পর্কে বলা হয়েছে? বুড়ো রহমান, কৈলাস সম্পর্কে। কৈলাস কি? বেটে জোয়ান খাটো মাথায় ঠাসা, তাহলে আধপাকা চুল রোগা শরীর হচ্ছে বুড়ো রহমান সম্পর্কে বলা হয়েছে। মানে ওই যে বাহকের মাথায় খড় চাপিয়ে দিচ্ছে দুজন, একজনের বয়স হয়েছে আধপাকা চুল রোগা শরীর, আর একজন বেটে জোয়ান মাঝবয়সী মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল। তাহলে মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল কার? কৈলাসের। আর আধপাকা চুল রোগা শরীর কার? বুড়ো রহমানের। ওকে। আর আল্লাদি যোগু তো, যোগু তো খড় চাপানোর সময় ছিলই না, আর আল্লাদির আধপাকা চুল রোগা শরীর কোথা থেকে আসবে? মাসির উপর পিসির অবজ্ঞা অবহেলার ভাব ছিল কেন? দেখো মাসি পিসি কোথায় থাকতো? আল্লাদির বাবার কাছে। তাহলে মাসি আল্লাদির বাবার কি হয়? শ্যালিকা। আর পিসি আল্লাদির বাবার কি হয়? বোন। তার মানে এটা তাদের বাড়ি, সেই কারণেই অবজ্ঞা অবহেলার ভাব ছিল। এই যে পিসির নিজের বাড়ি বলে বসে, পিসির উপর মাসির একটি অবজ্ঞা অবহেলার ভাব ছিল, কারণ এ তার নিজের বাড়ি। ওই কথা লেখা স্পষ্টভাবে। আর বাকিগুলো তো বদমেজাজি ছিল না। পিসির বাপের বাড়ি বলে, পিসির, হ্যাঁ, পিসির নিজের বাড়ি না অবশ্য, কে? এ তার বাপের বাড়ি, পিসির বাপের বাড়ি, বাপের বাড়ি মানে নিজের বাড়ি, পিসির বাপের বাড়ি, ভাইয়ের কাছে থাকে। যোগুর বউ নেওয়ার আগ্রহ কোন বিষয়টিতে ফুটে উঠেছে? যোগু, আচ্ছা, এই যে যোগুর কাছে তো বউ ছিল, তাহলে যোগুর বউ মাসি পিসির কাছে কেন? কারণ সে প্রচুর পরিমাণে নির্যাতন করতো নেশাগ্রস্ত হয়ে, তারপর যে সে মরমর হয়ে বাপের বাড়িতে আসলো, সে কি তখন নিতে চেয়েছিল? নিতে চায়নি। এখন নিতে চায় কেন? কারণ এই যে দুর্ভিক্ষ এবং দুর্ভিক্ষর পরবর্তী যে মহামারী কলেরার একটা রোগে আল্লাদির বাবা, আল্লাদির ভাই, আল্লাদির মা মারা গিয়েছে, এখন আল্লাদি সম্পত্তির মালিক হয়েছে, এই কারণে যোগু বউকে নিতে চায়। তাহলে কি বউকে সচেতনতার জন্য নিতে চায়? মানবিকতা বোধের জন্য নিতে চায়? সামাজিকতার জন্য নিতে চায়? একেবারেই না ভাই, নিতে চায় লোভী মানসিকতার জন্য। অর্থাৎ ওই যে আল্লাদি সম্পত্তির মালিক হয়েছে, এখন যদি আল্লাদিকে নেওয়া যায় তাহলে এই সম্পত্তি ভোগ করা যাবে। নিজেকে তার ছাত্রা নোংরা নর্দমার মতো লাগে কার? আল্লাদির। আল্লাদির লাগে, হ্যাঁ, মাসির সম্পর্কে না। যোগুর তো নর্দমার মতো লাগার প্রশ্নই আসে না। মাসির হলে, মাসি পিসি তো একই রকম, এটা উত্তর হলে এটা উত্তর হতো। কিন্তু আল্লাদির কেন লাগে বলো তো? আল্লাদির লাগে এই যে তাকে নিয়ে বাজারে যাওয়া হয় এবং মাসি পিসির পাশে বসিয়ে রাখা হয় নিরাপত্তার জন্য, কিন্তু মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে। তরি তরকারির মতো তাকেও কেনা যায় কিনা সেটা যাচাই করার জন্য মাসি পিসির কাছে অনেক প্রস্তাবও এসেছে। এই যে মানুষের দৃষ্টি তার দিকে, শকুনের দৃষ্টি পড়েছে, সেই কারণে তার বলেছে কি যে তার নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। এইটা খ নম্বর প্রশ্ন হিসেবে ভালো, বেশ কয়েকবার বোর্ডে এসেছে, নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে ব্যাখ্যা করো। তখন তুমি লাগবা মানুষের দৃষ্টি, মানুষের যে বদনজর তার উপরে পড়েছে সেটা উপলব্ধি করেই তার নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। মাসি পিসি গল্পে দারোগা বাবু কার সঙ্গে বসে আছেন? বলছে বাবু, দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে। এই কথাটা কে বলেছে? বাবুর সাথে এই কথাটা বলেছে কানাই। তাহলে কানাইকে জমিদারের পেয়াদা, তাহলে জমিদারের লোক যদি কানাই হয়, তাহলে দারোগা বাবু কার সঙ্গে বসে আছেন? তার বাবুর সঙ্গে, তার মানে তার কর্তা বাবুর সঙ্গে বসে আছেন। এইটাকে গায়ের জোরদার, হ্যাঁ, যে মাসি পিসির বিপ্রতিপক্ষ দারোগা এবং এই যে বাবু, কর্তা বাবু, কেন বিপ্রতিপক্ষ মনে আছে তোমাদের নিশ্চয়ই? কারণ তারা আল্লাদিকে পেতে চায়। মাসি কি হাতে নিয়ে বেরিয়ে আসে? মাসি কোনটা নিয়েছিল? দেখো, মাসি নিয়ে আসে বটিটা হাতে করে, এইটা নিয়ে আসছিল মাসি,
এইটা নিয়ে আসছিল মাসি। আর রামদার মতো মস্ত একটা কাটারি, এটা নিয়ে আসছিল পিসি। আর দায়ের কথা নাই, মাসি নিয়ে আসে বটিটা হাতে কথে, আর পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটা? বটি। সোনামুখী কার সঙ্গে ঝগড়া বাঁধে? এখানে আমরা কিন্তু প্রবেশ করলাম কোথায়? কপিল দাস মুর্মুর শেষ কাজ। সোনামুখী কার সঙ্গে ঝগড়া করে? কপিল দাসের সঙ্গে না, বিন্নি, সিলভি, হ্যাঁ বিন্নির সঙ্গে ঝগড়া করে না। বলছে সিলভি যদি সোনামুখীর সঙ্গে ঝগড়া বাঁধে, এই সিলভির সঙ্গে ঝগড়া হয় হচ্ছে কার? সোনামুখীর। কোথায় আছে? গল্পের শুরুতেই আছে যে যদি এই সিলভি সোনামুখীর সঙ্গে ঝগড়া করে, কিংবা যদি খরগোশ খেদিয়ে নিয়ে আসে ভিন গায়ের কুকুর, কপিল দাস সেদিকে একেবারেই খেয়াল করবে না। কারণ কেন খেয়াল করবে না? কারণ তার কাছে সব কিছুই একটার সঙ্গে আরেকটা মেলানোর মতো। এই জন্ম বলো, মৃত্যু বলো, হাসি খুশি মনের ভাব বলো, কারো বিদায় বলো, এগুলো সবই একটার সঙ্গে একটা মেলানো। কত দেখলো সে এই জীবনে, হ্যাঁ, এগুলো নিয়ে সে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ দেখায় না। কপিল দাসের মতে সংসারের অনেক ভেতরকার যে স্রোতটি চলে সেটি কেমন? একটার সঙ্গে একটা মেলানো না, স্রোতটি একটার সঙ্গে মেলানো না, ঘটনাগুলো একটার সাথে একটা মেলানো, শান্ত, ধীর ও নিরবিচ্ছিন্ন। এইটা হচ্ছে ঠিক উত্তর। সংসারের ভিতরে একটি স্রোত চলছে, সেই স্রোতটি কেমন? শান্ত, ধীর এবং নিরবচ্ছিন্ন একটা স্রোত বয়ে চলছে। কপিল দাসের পিতার নাম কি? বলছে কে ছুটছে অমন করে দেখো তো। সুখদেবের বেটা। কে? সুখদেবের বেটা আর দিবদাসের বেটা। সুখদেবের বেটা কে বলতো? সুখদেবের বেটার কথা মনে আছে? না, মনে নাই। বিন্দামাঝির কথা লেখা আছে? বিন্দামাঝির কোনো ছেলের কথা বলা আছে? নগেন হুরোর কোনো ছেলের কথা বলা আছে? বলা নাই। তাহলে কপিল দাসের বাবার নাম হচ্ছে দিবদাস। ঠিক আছে, কি নাম? দিবদাস, মনে রাখতে হবে। শিবনাথ মোড়ল ছিল কি, কিন্তু সে আবার গুণিন ছিল। এই কথাটা কার লেখা, কার কথার মধ্যে প্রকাশ পেয়েছে? বিচারের সভার মধ্যে বলেছিল এই কথাটা। যখন ফার্মের ঘরে বৈঠক বসেছিল তখন বলছে শিবনাথ কিন্তু মোড়ল ছিল, সে আবার গুণিন ছিল। এই কথা ব্যাখ্যা করতে গিয়ে কপিল দাস আর বর্ণনার খেই ধরে রাখতে পারেনি। তখন তাকে ধমক দিয়েছে যে তুই কী যে বলিস, সেই কথার কোনো আগামাথা নেই। এরপরে কি দেখে কপিল দাস ভয়ানক ভয় পেয়ে গিয়েছিল বলতো? সে গল্প বলছিল তার নাতি অথবা শিশুদের সাথে, তখন বাঘের গল্প চলছিল, তখন সে ভয় পেয়েছিল শিয়াল দেখে। সেটা কিন্তু সে তার নাতিদের কাছ থেকে এড়িয়ে গিয়েছে। যে শিয়াল দেখে ভয় পেয়েছিল, এই কথা সে কি করে বলে? কোথায় বোমা বিস্ফোরণ হয়েছে? আমরা প্রবেশ করেছি রেইনকোট গল্পে। রেইনকোট গল্পে কোথায় বোমা বিস্ফোরণ হয়েছে? ওই যে বলেছে কি বলে पियोन इसाक मियाँ जे मिसक्रियन लोग इलेक्ट्रिक ट्रांसफार्मर तोड़ दिया और वापस जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फेंका, गेट तोड़ गया। তাহলে গ্রেনেড কোথায়? প্রিন্সিপালের কক্ষে। আর বোমা ফেলা কোথায়? কলেজের দেয়ালে। এই যে কলেজের দেয়াল ঘেঁষে কিসে ফেলেছে? ইলেকট্রিক ট্রান্সফর্মে। তখন নুরুল হুদা বলছিল কলেজের গেটে বোমা ফেলে এতটা পথ ক্রস করে তারা গেল কি করে, সে জানতে চায় ক্যাসে। সেইখানে আছে কিন্তু কলেজের গেটে। আব্দুল সত্তার মৃধা কোন বিষয়ে? জিওগ্রাফির প্রফেসর আব্দুল সত্তার মৃধা। শহীদ মিনার হটানোর পরামর্শ কে দিয়েছিল? প্রিন্সিপাল দিয়েছিল। বলেছে যে মিলিটারি লাগার পর থেকে সে মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল যে এই দেশকে যদি বাঁচাতে চাও তবে সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। ওগুলো হচ্ছে পাকিস্তানের শরীরের কাঁটা। পাকিস্তানের নিরোগ শরীরটাকে পাকসাপ করতে হলে ওসব কাঁটা সরাতে হবে। তা মিলিটারি তার কথা শুনেছে, গ্রামগঞ্জে যেখানেই গিয়েছে প্রথমেই কামান তাক করেছে মিলিটারির দিকে। কার পরামর্শে? প্রিন্সিপালের পরামর্শে। তার পাকিস্তানের শরীরের কাঁটা কি? শহীদ মিনার। পাকিস্তানের পাকসাপ শরীরটাকে নিরোগ করতে হলে ওসব কাঁটা উপড়াতে হবে। এখানে ওসব কাঁটা বলতে কি বোঝায়? শহীদ মিনার। কে পরামর্শ দিয়েছে? প্রিন্সিপাল। ঠিক আছে, মনে রাখতে হবে। কোন স্থান থেকে গুলির আওয়াজ আসছিল?
কোন থেকে? মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল। বউ বলছিল তাড়াতাড়ি ফিরে এসো, বৃষ্টি শুরুর আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল। কখন কি হয়? তাহলে এই হচ্ছে মিরপুর। ওই টোটাল গল্পের মধ্যে জামালপুর মোহাম্মদপুরের কথা উল্লেখ নাই, আবদুল্লাপুরের কথা তো একেবারেই নাই। এই মিরপুরের বিল দিয়ে 2 নৌকা বোঝাই করে আইছিল, একটা বিল উড়ায়, একটা জিপ উড়ায় দিয়েছে, কমপক্ষে 5টা খান সেনা খতম। সব এই মিরপুরের নিয়ে কথা আছে, অন্য কোনো পুরের কথা রেইনকোট গল্পে উল্লেখ নেই। কার শ্বশুর সর্দার গোছের রাজাকার? বলছে নিচে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে দামি দামি সোফা সেট, ফ্যান, খাট পালং সব চালান পাঠা। এই যে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। মিন্টুর তো বিয়ের কথাই নাই, প্রিন্সিপালের কথা নাই, ইসহাকের কথা নাই, সুতরাং এইগুলো অপ্রাসঙ্গিক। উত্তর হচ্ছে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। কোথায় থাকে? নুরুল হুদা যে বিল্ডিংয়ে থাকে ওই বিল্ডিংয়ের নিচে থাকে। অফিসের জন্য কয়টি আলমারি কেনা হয়েছে? দেখো টোটাল আলমারির সংখ্যা 10টি, অফিসের জন্য 3টি, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফির জন্য 2টি করে, এই 3 2 6 মোট 9, আর ইংরেজির জন্য একটি, টোটাল 10টি। তাহলে অফিসের জন্য 3টি আলমারি কেনা হয়েছে। ওকে। মিস্টার লয়সেল প্রাপ্ত আমন্ত্রণপত্র অনুযায়ী কত তারিখে শিক্ষামন্ত্রীর নিমন্ত্রণ ছিল? আগামী 18ই জানুয়ারি। বলেছে ওই যে আমন্ত্রণ লিপি নিয়ে আসছে, যে এক সন্ধ্যায় একখানা বড় খাম নিয়ে তার স্বামী লয়সেল ঘরে ফিরলো, বললো এই যে তোমার জন্য এক জিনিস এনেছি। তারপর সে খামটা ছিঁড়লো, তারখান থেকে একটা ছাপানো কার্ড বের করলো, সেখানে নিচের কথাগুলি মুদ্রিত ছিল। কি নিচের কথা? জনশিক্ষামন্ত্রী ও মাদাম জর্জ রেমপন্ন আগামী 18ই জানুয়ারি সন্ধ্যায় তাদের নিজ বাসগৃহে মসিয়ে ও মাদাম লয়সেলের উপস্থিতি কামনা করেন। নিশ্চয়ই মনে আছে। তাহলে কয় তারিখ? 18ই জানুয়ারি। কে দিয়েছে? জনশিক্ষামন্ত্রী আর তার মিসেস মাদাম জর্জ রেমপন্ন। কত তারিখ? 18ই জানুয়ারি। কোথায়? তাদের নিজ বাসগৃহে, তাদের নিজেদের আবাসস্থলে। মিস্টার লয়সেল তার স্ত্রীকে মণিমুক্তা খচিত দামি গহনার পরিবর্তে কি দিয়ে সাজতে বলেছিলেন? বলছিল যে তুমি কিছু সত্যকার ফুল দিয়ে সাজতে পারো। এই ঋতুতে তাকে বেশ সুরুচিপূর্ণ দেখায়। তাহলে কি দিয়ে? সত্যিকারের ফুল দিয়ে সাজতে বলেছিল। কাগজের ফুল না, সোনার গহনা তো ছিলই না, কোথায় পাবে? রূপর গহনা একেবারেই না। সত্যিকারের ফুল দিয়ে তুমি সাজতে পারো, এই ঋতুতে তাকে বেশ সুরুচিপূর্ণ দেখায়। 10 ফ্রা দিলে তুমি 2টি কি 3টি চমৎকার গোলাপ ফুল পাবে। তার মানে গোলাপ ফুল দিয়ে সাজতে বলেছিল, ঠিক তো? এরপরে দেখো, বলনাচের অনুষ্ঠানে সেদিন মাদাম লয়সেল কখন বাড়ি ফিরলো? বলনাচ শেষ হয়েছে, সারা রাত ধরে চলছে, ভোর 4টায় তারা বাড়ি ফিরে গেল। কয়টায়? ভোর 4টায়, আর বাকিগুলো না। প্যালেস রয়্যালে মসিয়া মাদাম লয়সেল যে হীরের কণ্ঠহার দেখলো তার দাম 40,000 ফ্রা, তবে 36,000 ফ্রাতে তারা তা পেতে পারে। তাহলে ফিক্সড প্রাইস কত? 36,000 ফ্রা। যদি বলো দাম কত, যদি 40 আর 36 দুটোই অপশনে থাকে, তাহলে আমরা উত্তর দেবো 36,000 ফ্রা। যেহেতু 36,000 নাই, তার মানে প্যালেস রয়্যালে তারা অপূর্ব এক কণ্ঠ হীরার হার দেখলো, যেটা দেখতে তাদের হারানো হারের মতো, তার দাম 40,000 ফ্রা, তবে 36,000 ফ্রাতে তারা তা পেতে পারে, এরকম বলা হয়েছিল। তার মানে ফিক্সড প্রাইস হচ্ছে 36,000, আর গায়ে প্রাইস লেখা আছে 40,000, সুতরাং সঠিক উত্তর 40,000। নেকলেস গল্পে কোন মাছের উল্লেখ আছে? রোহিত মাছের উল্লেখ আছে। ইলিশ, স্যামন, রূপচাঁদা ওই গল্পের সাথে সম্পর্কিত নয়। রোহিত মাছটা কোথায় উল্লেখ আছে? বলছে সেভাবে অপরূপ পাত্রে পরিবেশিত হবে অপরূপ খাদ্য, আর গোলাপি রঙের রোহিত মাছের টুকরা, অথবা এই যে গোলাপি রঙের রোহিত মাছের টুকরা। আমি যদি প্রশ্ন দিতাম যে রোহিত মাছের টুকরার রং কি হবে? গোলাপি, গোলাপি রঙের রোহিত মাছের টুকরা। আর সাথে কি? অথবা মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয় লীলার কাহিনী, তো মনে আছে? অথবা উইংস ফ্রাই, অথবা কি রোহিত মাছের টুকরা। কেমন রোহিত মাছের টুকরা? গোলাপি রঙের রোহিত মাছের টুকরা। কোথায় পরিবেশিত হবে? বলছে পরিবেশিত হবে অপরূপ সব পাত্রে, আর সেখানে কি থাকবে? গোলাপি রঙের রোহিত মাছের টুকরা। সরি। এরপরে আসো নেকলেস। ফরাসি ভাষায় নেকলেস গল্পটির নাম কি? লা পেরুর। এটা লা পেরুর, এটাতে আর অপশন দেখার আমাদের কোনো দরকার নাই। অতএব প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 100 প্রশ্ন আলাপ করে ফেললাম। এই 100 প্রশ্নের সাথে সংশ্লিষ্ট আরও অনেক প্রশ্নই আমরা কথা বলেছি। দেখো এমসিকিউর তো শেষ নেই। তোমরা যে কোনো একটা ভালো বই থেকে, যে কোনো প্রশ্ন ব্যাংক থেকে তোমরা কি করবা? বিগত বছরের প্রশ্নগুলো সুন্দর করে পড়বা, এবং ওখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন এসে যাবে। 2-3টা প্রশ্ন এমন আসে যেগুলো খুবই কনফিউজিং থাকে, ওগুলোর উত্তর আসলে সঠিকভাবে খুঁজে বের করা ভাগ্যের উপরে নির্ভর করে। এমনি
26, 27, 28 অনেকেই পেয়ে যায়। এই জাতীয় যেগুলো ভালো ভালো প্রশ্ন রয়েছে, 100 প্রশ্নই তো আসলে শেষ কথা না। 12টির জন্য আমরা 100 প্রশ্ন দিয়েছি, এতে কয়টা করে পড়লো? 8টা করে পড়েছে বা 8টার কাছাকাছি পড়েছে। এটা কি শেষ কথা? এটা শেষ কথা নয়। তবু আমরা পড়লাম, তোমরা এতক্ষণ সাথে থেকেছো, তোমাদেরকে ধন্যবাদ। আমরা সবচেয়ে ভালো প্রশ্নগুলো দিয়েছি এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রশ্নগুলো তোমরা প্রশ্ন ব্যাংক থেকে পড়ো। আর যেগুলো শর্ট সিলেবাসের মধ্যে ছিল না, ওগুলো তোমরা কি থেকে পড়বা? টেস্ট পেপার থেকে পড়ো। ইনশাল্লাহ তোমাদের সকল প্রশ্নই কমন পড়বে। তোমরা ভালো থাকো, তোমাদের পরীক্ষা ভালো হোক। সবাইকে সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি, সবার সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম।